আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা জটিল সংখ্যার গত ক্লাসে কিছু প্রবলেম সলভ করছিলাম, আজকে আমরা বাকিগুলো করব। সো এক্ষেত্রে প্রবলেম সলভিং ক্লাসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তার একটাই কারণ যে আমরা হয়তো অনেক সময় জানি না যে একটা কোয়েশ্চেন সেটা আরেকজনে করছে, কিন্তু সেই কোয়েশ্চেনটা আমারও থাকতে পারতো, বাট হয়তো আমি সেই কোয়েশ্চেনটা করতে পারিনি। সো এরকম হচ্ছে তোমার প্রবলেম সলভিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে সবার কোয়েশ্চেনগুলো কেমন সেটা আইডিয়া পাওয়া যায়, এবং এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তুমি অনেক কিছু যেগুলো তুমি কোয়েশ্চেন তোমার থাকতে পারতো এরকম অনেক কিছুর আনসার পাবা। সো আমরা আজকে সেটাই শুরু করব। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও, যারা জয়েন করছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও, এবং কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো, আমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম, অল্প কিছু সংখ্যক প্রবলেম বাকি আছে, সেগুলো আমরা আজকে ইনশাল্লাহ সলভ করে দিব। এবং শুরুতেই বলে রাখি আমাদের অন্যতম ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ফর্মুলা ক্লাস। হ্যাঁ, ফর্মুলা ক্লাসটা কালকে শুক্রবারই হবে, কালকে শুক্রবার 7টা থেকে ফর্মুলা ক্লাস হবে। আমি আগে থেকে জানাই রাখলাম, এই ফেজেই হবে, মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফেজেই হবে। আর হচ্ছে এই যে ফর্মুলা ক্লাসটা, ওই ফর্মুলা ক্লাসে আমরা ম্যাথের ফর্মুলা ক্লাসগুলোর মধ্যে সকল ধরনের শর্টকাট নোট করাই দেওয়া হবে। সো তোমরা একবার নতুন খাতা নিয়ে আগামী ক্লাসে বসে যাবা। সো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তোমরা বলো যে তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ফর্মুলা ক্লাস। তবে তোমাদেরকে একটা গল্প শেয়ার করি শুরুতে, আজকের কাহিনী। সো একটা গল্প দিয়ে শুরু করি, কি বলো? মানে রিয়েল লাইফ গল্প, হয়তো এখান থেকে কিছু শিখতেও পারবা। আর যেহেতু রিয়েল লাইফ গল্পের মধ্যে কোনো ফেক কোনো কিছু নাই। মানে হচ্ছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে দামি গল্প কোনগুলা, আমি বলি হচ্ছে রিয়েল লাইফ গল্পগুলা। কারণ আসলে আমরা বানায় অনেক গল্প বলতে পারি, সেই গল্পের তোমার রিয়েলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট সবচেয়ে যেই গল্পগুলা রিয়েল লাইফ থেকে নেওয়া, সেই গল্পগুলোর ডিমান্ড অনেক বেশি। কারণ রিয়েল লাইফ গল্প মানে হচ্ছে এটার মধ্যে কোনো ভুল নাই, এটাই সঠিক। ওকে, সো এরকম একটা রিয়েল গল্প দিয়ে শুরু করি, কি বলো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এটা রিয়েল লাইফ গল্প দিয়ে শুরু করি। সো গল্পটা হচ্ছে কি, মানে গল্প না, একটা সাস কাইন্ড অফ ছোটোখাটো মোটিভেশনও বলতে পারো। সেটা হচ্ছে মানে একবার আমি এক জায়গায় একটা পোস্ট পড়ছিলাম যে মা বাবাকে সেবা করে কেউ কোনোদিন ঠকে না। সো একজন মানে ফেসবুকে এরকম একটা পোস্ট দেখছিলাম, সেরকম হচ্ছে এক লোক একটা পোস্ট দিছিল এরকম যে সে হচ্ছে বড়সড় জব করে, তার অনেক টাকা ইনকাম আছে। সো তার ইনকামের একটা অংশ প্রতি মাসে চলে যেত তার মায়ের ওষুধ কেনার জন্য। সো তার মায়ের ওষুধ কেনার জন্য মোটামুটি প্রতি মাসে ধরো 10,000 টাকা করে চলে যেত। এখন 10,000 টাকা করে চলে যেত, দ্যাট মিনস তার মা যেহেতু সে ওষুধের খরচটা বহন করত। এখন সে দেখলো তার মা হঠাৎ করে সাডেনলি মারা গেছে। তার মা মারা যাওয়ার 6 মাস পরে সে উপলব্ধি করলো আসলে তার মা যেহেতু 6 মাস আগে মারা গেছে, ওনার যদি প্রতি মাসে 10,000 টাকা করে ওষুধ লাগতো, গত 6 মাসে তো ওষুধ লাগতেছে না, তাহলে গত 6 মাসে 10,000 টাকা করে টাকাগুলো জমার কথা না। কিন্তু উনি বলে যে আমার সব কিছু কিন্তু ঠিকঠাকই চলতেছে। ওই কারণে হচ্ছে রিজিক জিনিসটা হচ্ছে আসলে এই যে রিজিক জিনিসটা লেখা থাকে। তো সেক্ষেত্রে উনি ওনার মাকে যখন প্রতি মাসে 10,000 টাকার ওষুধ খাওয়াইছে, তখন কিন্তু ওনার কমে নাই। আবার যখন বর্তমানে ওনার মা নাই, তখন কিন্তু উনি সেমভাবেই চলতেছে, এমন না যে ওনার অনেক ইম্প্রুভমেন্ট হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে মা বাবাকে দিয়ে কোনোদিনই ঠকে না। এবার আসে আমার আজকের গল্পে। তো আমার হচ্ছে কি, আমি লাস্ট কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম আমার বাবাকে একটি স্মার্টফোন কিনে দিব। উনি স্মার্টফোন ইউজ করে না জেনারেলি, অনেক আগে থেকে ছোটোখাটো ফোন ইউজ করে, বাটন ফোনগুলো। স্মার্টফোনে উনি অভিজ্ঞ না, বাট চালাইলে তো শেখা যায়, একসময় তো আমরা অভিজ্ঞ ছিলাম না। সো আমি কী করলাম, আজকে
আজকে আজকে বের হলাম আমার একটা বন্ধুকে নিয়ে, আমি আমার বাবার জন্য একটা স্মার্টফোন কিনবো। সো কিনলাম হচ্ছে সানমার থেকে, সানমারে গেলাম, একটা ফোন কিনলাম। একটা মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, মানে আমি ফোন কিনে নিয়ে আসছি, যথেষ্ট খুশি লাগতেছে। অবশ্যই উনি আমাকে না করছে ভালো স্মার্টফোনের দরকার নেই, তাও আমি কিনছি। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমার বাবার জন্য একটা ভালো ফোন দিতেই পারি। সো কিনলাম, কিনে বাসায় এসে কিছুক্ষণ কাজকর্ম করলাম তোমাদের স্লাইডের। এরপর হচ্ছে দেন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার ফোন চেক করলাম। ট্রাস্ট মি, মানে আমি মোটামুটি 5টার দিকে ফোন কিনছি, বাসায় আসছি তোমার 6টার দিকে। এরপর হচ্ছে আমি 6:30টার দিকে ফোন ধরছি, ফোনে দেখি যে আমার ফোনে অনেকগুলো নাম্বার থেকে টাকা আসছে, মানে দ্যাট মিনস স্টুডেন্টদের টাকা। মানে আমি এই জিনিসটা উপলব্ধি করলাম যে মানে কিছুক্ষণ আগে আমি টাকা খরচ করে আমি বাবার জন্য ফোন কিনলাম, এবং আমি আস্তে আস্তে আমি দেখলাম যে পরিমাণ টাকা এই অল্প সময়ের মধ্যে আমার ফোনে আসছে, আমার বাবার জন্য যে টাকা দিয়ে ফোন কিনছি টাকাটা উসুল হয়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা একটা জিনিস শিখে রাখবা, মা বাবাকে দিয়ে কেউ কোনোদিন ঠকে না। বর্তমানে এই জিনিসটা আসলে খুব কেমন জানি, যে মা বাবার দোয়া থাকলে আসলে অনেক কিছুই সম্ভব। কখনো চিন্তাই করে নেই হচ্ছে এই বয়সে অনেক কিছু করবো, তো যা করতেছি আলহামদুলিল্লাহ। তো এর পিছনে সবচেয়ে বড় অবদান হয়তো আমার মা বাবার দোয়া। হ্যাঁ, ওনারা সবসময় দোয়া করে। তো ওই জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মা বাবা থাকাকালীন ওনাদের থেকে যতটুকু চাইবা দোয়াটা নিতে পারবা। এই দোয়াটা কিন্তু আজীবন অনেক কাজে দিবে। এই দোয়া বলে শেষ করা যাবে না, লক্ষ কোটি টাকা দিয়ে এই দোয়া তুমি পাবা না। আচ্ছা আসি মানে আমি আমি খুবই সারপ্রাইজড হয়ে গেছি, কিরে মানে সাধারণত এত কম সময়ে এত বেশি টাকা আসে না, কিন্তু অনেকগুলো নাম্বার থেকে মানে অনেক স্টুডেন্ট টাকা পাঠাইছে। মানে ব্যাপারটা হচ্ছে কেমন জানি লাগছে যে আমি একটু আগে টাকা ফোন কিনে নিয়ে আসলাম, ফোনের টাকা আমার এর মধ্যেই উঠে গেছে। মানে ব্যাপারটা খুবই ভালো লাগলো। আচ্ছা আসি, তো এবার আসি আমরা আমাদের প্রবলেম সলভিংয়ের দিকে যাই। প্রবলেম সলভিংয়ে যদি আমরা যাই, তো গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছি। এগুলো এটা সলভ হয়েছে, এটা সলভ হয়েছে, এগুলো সলভ হয়েছে, এটা ক্যালকুলেটর প্রবলেমও সলভ হয়েছে, এই প্রবলেম সলভ হয়েছে, এটাও সলভ হয়েছে, এটাও সলভ হয়েছে। হ্যাঁ, এখানে এসে আমরা গত ক্লাসে আটকাইছিলাম যে আমাদের এখানে যে 8টা কোয়েশ্চেন করছে তার মধ্যে আমরা যে বলছিলাম 7 নাম্বার আর 8 নাম্বার এই 2টা কোয়েশ্চেন আসলে এই অধ্যায়ের না, এগুলো হচ্ছে বহুপদীর। হ্যাঁ, আর হচ্ছে মানে বহুপদী অধ্যায় যখন করবা তখন এগুলো খুবই ইজিভাবে তোমরা পারবা। আর এখানে 5 নাম্বার আর 6 নাম্বার দুইটা প্রশ্ন আমরা দেখাবো। সো 5 নাম্বার আর 6 নাম্বার দুইটা প্রশ্ন দেখানোর আগে আমি একটা কথা বলে রাখি, 5 নাম্বারটাও মোটামুটি বহুপদীর মধ্যে, কিন্তু কথা হচ্ছে এটা আমি করাই দিচ্ছি একটাই কারণ ওই বহুপদীর যে জিনিসটা এখানে লাগবে সেটা তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো। সো ক্লাস 9-10-এ কি পড়ে আসছো আমরা একটু দেখি। ক্লাস 9-10-এ তোমরা পড়ে আসছো হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে বুঝো তো x এর পাওয়ার 2, সো মানে হাইস্ট পাওয়ার 2, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ সাধারণত আমরা জানি দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা ছোটবেলা থেকে মিডল টার্ম ফ্যাক্টর করি, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করে কিন্তু সবগুলো মিলে না, সবাইকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় না। কিন্তু তার একটা সাধারণ সমাধান আছে যেটা দিয়ে একেবারেই সব ধরনের আনসার বের করা যায়। সেটা হচ্ছে তোমরা জানো খুব ভালো করে, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এখানে মান কয়টা, এখানে হচ্ছে 2টা, প্লাস দিয়ে একটা পাবো, মাইনাস দিয়ে একটা পাবো। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। সো দ্বিঘাত সমীকরণের সমাধানে যদি আমরা যাই, এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান। এই দ্বিঘাত সমীকরণের সমাধানের মাধ্যমে তুমি যে কোনো দ্বিঘাত সমীকরণকে কি করতে পারবা, সমাধান করতে পারবা। জাস্ট মাথায় রাখতে হবে কি, এই সূত্রটা মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এ বি সি এগুলো আসলে কি মনে রাখবা। এক্স স্কোয়ারের সহগ যাই থাকুক, পজিটিভ নেগেটিভ যাই থাকুক, সেটাই হচ্ছে এ এর মান। এক্স এর সহগ যা থাকবে সেটা হচ্ছে বি এর মান। এছাড়া বাকি যা কিছু থাকবে সেটা হচ্ছে সি এর মান, মানে হচ্ছে ধ্রুবকের মান। এটা আশা করি তোমরা জানো, সেটা জানলেই আমাদের এখানে প্রবলেমটা সলভ করা যাবে। সো সে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা আমি একটু বড় করে দেখাই। এই যে তার প্রথম কোয়েশ্চেন ছিল এটা,
এই সৃজনশীলটা 3 নাম্বার প্রশ্নে তার সমস্যা ছিল। তাহলে আমি আসি সৃজনশীলের 3 নাম্বার প্রশ্নটা আমি একটু দেখি। তো দেখলে আমি এখানে একটু দেখাবো তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে বলা হলো 3 নাম্বার প্রশ্নটাই প্রবলেম ছিল দৃশ্যকল্প 1-এর দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ তো মানে বুঝছো তো, তার সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c, এবং তাকে কিন্তু আমরা সলভ করার প্রসেসটাও জানি। এবার আসো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় Z1 ও Z2। এর মানে তুমি দ্বিঘাত সমীকরণ দৃশ্যকল্প 1-এর দ্বিঘাত সমীকরণ। তাহলে আসো দৃশ্যকল্প 1-এ কোনো দ্বিঘাত সমীকরণ আছে কিনা আমরা দেখি। দৃশ্যকল্প 1-এ লেখা আছে z = এত একটি জটিল সংখ্যা এবং এত একটি দ্বিঘাত সমীকরণ। সো বুঝতেই পারতেছো তোমাকে যে বলা হলো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় Z1 ও Z2, তাহলে দ্বিঘাত সমীকরণ দৃশ্যকল্প 1-এ এটাই আছে। এর মানে এই সমীকরণটাকে তুমি সমাধান করে দেখো এটা কার দ্বিঘাত সমীকরণ, z-এর দ্বিঘাত সমীকরণ। ax² + bx + c = 0 কার দ্বিঘাত সমীকরণ, x এর দ্বিঘাত সমীকরণ। সেখান থেকে x এর দুইটা মান পাইছি, তাহলে এটা যেহেতু z-এর দ্বিঘাত সমীকরণ, এখান থেকে z-এর আমরা দুইটা মান পাবো। সো z-এর দুইটা মান পাবো, একটাকে নাম দিব হচ্ছে Z1 আর একটাকে নাম দিব হচ্ছে Z2। এখন প্রশ্ন হচ্ছে কাকে Z1 নাম দিব, কাকে Z2 নাম দিব। দেখো এখানে বলা আছে যেখানে Z1 এর পরম মান ইজ গ্রেটার দেন Z2, এর মানে Z1 এর মডুলাস Z2 থেকে বড়। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে Z1 বের করা, Z2 বের করা, মানে দুইটা সমাধান বের করা। বাট ওই দুইটা সমাধানের মধ্যে কোনটা Z1 কোনটা Z2 আমরা জানি না। সেটা জানার জন্য তোমাকে বলে দিচ্ছে Z1 এর পরম মান Z2 এর পরম মান থেকে বেশি, মানে মডুলাস Z1 এর মডুলাস Z2 থেকে বেশি। তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে যে দুইটা সমাধান পাবো তাদের মডুলাস বের করা। যার মডুলাসের মান বেশি সেটা হচ্ছে Z1, যার মডুলাসের মান কম সেটা হচ্ছে Z2। তাহলে আমরা Z1 এবং Z2 আইডেন্টিফাই করা হয়ে যাবে। আর Z1 এবং Z2 আইডেন্টিফাই করার পরে আমাকে বলছে ওমেগা = Z1/Z2 এর মডুলাস ও আর্গুমেন্ট। এর মানে তুমি খেয়াল করে দেখবা এখানে আনসারে তুমি দেখবে কিছুক্ষণ পরে Z1 একটা জটিল সংখ্যা, Z2 একটা জটিল সংখ্যা, ওই Z1-কে Z2 দ্বারা ভাগ করে আরেকটা নতুন জটিল সংখ্যা পাবো। সেই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট তোমাকে আর্গান সিটে দেখাইতে বলছে। তো আমরা আর্গান সিটে দেখাবো। তো আমরা একটু দেখি আগে আর্গান সিটে দেখাইতে হলে তো মডুলাস আর্গুমেন্ট বের করা লাগবে। আগে আমরা মডুলাস আর্গুমেন্ট বের করব, তার উপর আর্গান সিটে দেখাবো। তাহলে ওভারঅল প্রসেসটা কি, আগে এটাকে সমাধান করব, সমাধান করে দুইটা মান পাবো Z-এর। সেই দুইটা মানের মধ্যে কাকে Z1 কাকে Z2 নাম দিব আমি জানি না। আমি মডুলাস বের করব, মডুলাস বের করে যে বড় সেইটাই হচ্ছে আসলে Z1, যে ছোট সেটাই হচ্ছে আসলে Z2। Z1 Z2 পাওয়ার পর ওমেগা সমান এত। এই ওমেগা কিন্তু আমরা ত্রিঘাত সমীকরণে ওমেগা পাইছি সেটা না, আমাদের এককের ঘনমূল ওমেগা না, এটা এককের ঘনমূল ওমেগা না, এটা জাস্ট বলছে ওমেগা সমান Z1/Z2। তোমরা এখানে ওমেগা মানে হচ্ছে ওই ওমেগা ধরে বসে থাকিও না। আচ্ছা এবার তাহলে আমার কাজ কি, প্রথমে দেখো তাহলে সমীকরণটা সমাধান করব। তাহলে এই যে সমীকরণ, তাহলে এটাকে az² + bz + c = 0 আকারে প্রকাশ করে পাই। মানে হচ্ছে আমাদের এটাকে আমরা এটার মতো তুলনা করব এ বি সি কে জানার জন্য। তো আমার সিম্পল কথা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম ax² + bx + c = 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তো যেহেতু এটা z-এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা এরকম হবে az² + bz + c = 0। তাহলে একটু খেয়াল করে দেখো আমি কাকে a বলবো, কাকে b বলবো, কাকে c বলবো। সিম্পল হিসাব, Z² এর সহগটা হচ্ছে a, Z-এর সহগটা হচ্ছে b, বাকি সব c। তাহলে দেখো এখানে Z² এর সহগ কত আছে 1, তাহলে a এর মান হচ্ছে 1। এখানে Z-এর সহগ কত আছে 2i - 3, তাহলে b এর মান হচ্ছে 2i - 3। আর বাকি আছে 5 - i, এটা হচ্ছে অবশ্যই c এর মান। সিম্পল হয়ে গেছে। তাহলে আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম। তাহলে আবারও বলতেছি এ বি সি এর মান তোমরা বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো একটা কোয়েশ্চেন করছে সৃজনশীলে, কিন্তু এই ধরনের প্রশ্ন আসে বেশি। তো এ বি সি এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। এ বি সি এর মান যদি পেয়ে যাই, এবার সমাধান কি আমরা জানি, সমাধান করার নিয়ম হচ্ছে -b ± √b² - 4ac / 2a। যেহেতু তুমি এ বি সি চিনে গেছো, এ বি সি এর মান বসাই দাও, এখানে বসাইলা, এটা পাইলা। ক্যালকুলেশন তোমরা করতে পারবা অলরেডি। আমরা ক্যালকুলেশন করার পর সব কিছু ক্যালকুলেশন করার পর ফাইনালি আমরা পাবো হচ্ছে এটা। তাহলে মান কয়টা, একবার হচ্ছে প্লাস, এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, তো আমার তো মান দুইটা, একবার প্লাস দিয়ে করব, একবার মাইনাস দিয়ে করব, একবার প্লাস দিয়ে করব, একবার মাইনাস দিয়ে করব। এই প্লাস দিয়ে যেটা করছি সেটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে এত,
মাইনাস দিয়ে যেটা করছো সেটাকে ক্যালকুলেশন করলে পাবা তুমি এত। এর মানে আমরা এখান থেকে এবার যদি আমি কমন নিই, 2 কমন নিই, এখান থেকে 2 কমন নিই, কাটাকাটি করার পর ফাইনালি আমি আনসার পাবো হচ্ছে এত এবং এত। এর মানে ওভারঅল হিসাব হচ্ছে এই যে আমাদের সমীকরণ, এই সমীকরণটাকে সমাধান করে আমি মান পাইছি দুইটা, 2 - 3i 1 + i। তাহলে একটা পাইছি 2 - 3i আর একটা পাইছি 1 + i। এখন আমার কথা হচ্ছে এই দুইটাই আমার জেড, এটাও জেটের মান, এটাও জেটের মান। এখন কাকে 1 দিব কাকে 2 দিব আমি জানি না, জানবো কোত্থেকে? এখান থেকে। এখানকার জন্য কি করতে হবে? মডুলাস বের করতে হবে। তাহলে তুমি একটার মডুলাস বের করো, তাহলে তুমি একটা মডুলাস বের করো। দেখো আমি মডুলাস বের করতেছি। কার মডুলাস? প্রথমটার মডুলাস বের করি, 2 - 3i এর মডুলাস বের করি, আনসার বের হয় √13। তাহলে আমি একটার এই যে এটার মডুলাস পাইলাম হচ্ছে √13। এরপর 1 + i এর মডুলাস বের করো, তুমি পাইলা √2, তাহলে তুমি পাইলা হচ্ছে এটা হচ্ছে √2। এখন তোমরাই বলো √13 আর √2 এর মধ্যে কে বড়? অবশ্যই আমার √13 বড়। যেহেতু √13 বড়, যেটা বড় সেটা হচ্ছে Z1 এর মডুলাস। এটা হচ্ছে মডুলাস, এটাও মডুলাস। তাহলে এটা কার মডুলাস? এটা হচ্ছে Z1 এর মডুলাস, আর এটা হচ্ছে Z2 এর মডুলাস। তাহলে এটা যদি Z1 এর মডুলাস হয়, কার মডুলাস বের করছি? এটার মডুলাস বের করছি। অতএব এটাই হচ্ছে আমার Z1 অ্যান্ড এটা হচ্ছে Z2। বলো বুঝছি কিনা? এই আগে বলো Z1 Z2 বের করা বুঝছি কিনা? এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, Z1 Z2 কীভাবে সিলেক্ট করব। সো আমি প্রথমে সমাধান করলাম, দুইটা জটিল সংখ্যা পাইলাম, তাদের মডুলাস বের করলাম, যার মডুলাস বড় সেটাই আসলে Z1। তাহলে আমি দেখলাম প্রথমটার মডুলাস বড়, সেকেন্ডটার মডুলাস ছোট, তাহলে প্রথমটাই Z1, সেকেন্ডটাই Z2। তাহলে Z1 Z2 আইডেন্টিফাই করা আমার শেষ। আমার টার্গেট ছিল উই নিড টু আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ Z1 অ্যান্ড Z2, অ্যান্ড আমরা পেয়ে গেছি আমরা। বুঝছি? বুঝছি কিনা বলো? আমাদের Z1 এবং Z2 এর মডুলাসটা আইডেন্টিফাই করার দরকার ছিল, আমরা আইডেন্টিফাই করে ফেলছি। ওকে, ভালো কথা। আমি যেহেতু আইডেন্টিফাই করে ফেলছি, এই বেসিকটা অনেক জায়গায় লাগবে, খুব মারাত্মক একটা জিনিস, মানে ইজি। বাট কথা হচ্ছে তোমাদের এই অধ্যায় এটা কঠিন লাগতে পারে, বাট এই ধরনের জিনিসগুলো তোমরা অনেকবার পাবা, ওই কারণে আমি এটা দেখাই দিচ্ছি। তাহলে দেখো এই যে, তাহলে আমরা এখান থেকে কি করলাম? এতটুকু পাইলাম। এতটুকু পাওয়ার পর আমি Z1 Z2 পেয়ে গেছি। এবার আমার কাজ হচ্ছে ওমেগা এর মান বের করা। তাহলে ওমেগা কীভাবে বের করবো? এই যে দেখো, ওমেগা সমান Z1/Z2। Z1 এর মান বসাইলাম, Z2 এর মান বসাইলাম। আমরা জানি এটাকে জেনারেল ফরম্যাটে আনতে হলে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, এটা সবাই জানি। এই ক্যালকুলেশন করার পর ফাইনালি তুমি আনসার পাইছো হচ্ছে এটা। ফাইনালি তুমি আনসার পাইছো -12 - i 5/2। এটার মানে কি? এবার তোমাকে আর্গান চিত্রে বসাইতে হবে। তুমি তার মডুলাস বের করলা, √13/2 বের করতে পারবা। আর্গুমেন্ট বের করলা হচ্ছে এত, এবং এই আর্গুমেন্টটা তুমি কোন দিক থেকে বের করছো? তুমি ধনাত্মক দিক থেকে বের করছো। ওকে, ভালো কথা। এখন আসো, এই মানটা আমি কীভাবে বসাবো? আমরা জানি প্রথমটা হচ্ছে বাস্তব অক্ষ, পরেরটা হচ্ছে অবাস্তব অক্ষ। তাহলে সে বাস্তব অক্ষের দিকে, তাহলে দেখো বাস্তব অক্ষের দিকে কতটুকু যাবে? -12 পরিমাণ। অবাস্তব অক্ষের দিকে কতটুকু যাবে? -5/2 পরিমাণ। কারণ এটাই হচ্ছে আমাদের আয়ের সহগ। তাহলে আমরা বাস্তব অক্ষের দিকে -12 যাব। তাহলে বাস্তব অক্ষরে আমি এখানে নতুন করে আঁকি, বাস্তব অক্ষের দিকে -12 মানে 1 একক যদি এতটুকু হয় তার অর্ধেক যাব। অবাস্তব অক্ষের দিকে -5/2, তাহলে -5/2 মানে হচ্ছে -2.5, এর মানে 1, 2, আড়াই চলে গেলাম। তাহলে এটাই হচ্ছে আর্গান চিত্রে উপস্থাপন করা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত -12 - 5/2i। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওমেগা। ওমেগাকে আর্গান চিত্রে উপস্থাপন করছি, এবং এটার মডুলাস মানে হচ্ছে এখান থেকে এতটুকু মান, এই মানটা হচ্ছে √13/√12, √13/√2, আর এটার আর্গুমেন্ট হচ্ছে কত? 5 + 10⁻5। এই আর্গুমেন্টটা এখান থেকে হিসাব করা হয়েছে, ওই কারণে এটা। তুমি যদি এদিক থেকে হিসাব করতে তখন এদিক থেকে দিতা, তুমি যে দিক থেকে হিসাব করছো সেদিক থেকে দিবা। বলো বুঝছি কিনা বলো? তাহলে এটাই ছিল আমাদের প্রথম প্রবলেম আজকের। ওকে, তাহলে যে প্রশ্নটা করছিল মেবি এগুলো ওয়াসিল বিল্লা করছিল, তার হচ্ছে আরেকটা প্রবলেম বাকি রয়ে গেছে। তাহলে সেই প্রবলেমটা আমরা দেখাই। তার আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে এটা 6 নম্বর কোয়েশ্চেন। এই 6 নম্বর কোয়েশ্চেনটা আমি দেখাচ্ছি। এই যে তার 6 নম্বর কোয়েশ্চেনটা ছিল এটা। হ্যাঁ, এই দেখো তোমাদের কিন্তু আমি আগেও বলছি, আমি আমার বেসিক ক্লাস তুমি নোট করছো
আগে থেকে বলা আছে নোট করার জন্য। বেসিক ক্লাসের পরপরই কিন্তু এই সলভ ক্লাসটা নোট করবা। সলভ ক্লাসে যতগুলো ম্যাথ দেখাই দিচ্ছি প্রত্যেকটা ম্যাথ নোট করবা, যদি তোমার ওই ম্যাথগুলোর এতে আগে করা না থাকে। মানে আমরা যে বেসিক ক্লাস দিছি, বেসিক ক্লাসে করা নাই মানে ওইখানে খাতার মধ্যে সলভ করা নাই এরকম কোনো ম্যাথ আমি এখানে দেখাইলে অবশ্যই সেটা তোমাকে নোট ডাউন করতে হবে। আচ্ছা আসো, এবার আসা হচ্ছে আমাদের এটা। আর একটা প্রবলেম করছে হচ্ছে এখানে, তার প্রবলেম হচ্ছে খ নাম্বার প্রশ্নে। তো খ নাম্বার প্রশ্নে কি বললো, আর্গুমেন্ট অফ Z1 ডিভাইড বাই Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 সূত্র ব্যবহার করে। এটার মানে কি, এটার মানে হচ্ছে এ আর জি মানে তো বুঝো আর্গুমেন্ট অফ কোথাও যদি Z1 বাই Z2 থাকে তুমি চাইলে তাকে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 লিখতে পারো, এটা কিন্তু রুলস। ইভেন আবার এটাও আছে, আর্গুমেন্ট অফ Z1 Z2 যদি লিখতে পারো, এগুলো কিন্তু জটিল সংখ্যার রুলস, তাহলে তুমি তাকে লিখতে পারবে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, মানে জাস্ট লাইক লনের মতো, মনে রাখতে পারো এভাবে লনের মতো। তাহলে আমাকে বলছে এই সূত্র ব্যবহার করতে পারবো, এর মানে কোথাও যদি আমি Z1 বাই Z2 দেখি তাকে আমি এভাবে লিখতে পারবো। ওকে, সূত্র ব্যবহার করে তোমাকে এই টার্মটা দেখাইতে হবে, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 সমান 3π ডিভাইড বাই 4, এটা তোমাকে দেখাইতে হবে। আসো আমরা দেখাচ্ছি। সো কিভাবে দেখাই একটু খেয়াল করে দেখো। সো তোমার প্রথম কথা হচ্ছে তারা এই যে তোমাকে এখানে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ আমাদের Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 সূত্র ব্যবহার করতে পারবা বলছে, মানে দুইটা জটিল সংখ্যার অনুপাত থাকলে তুমি চাইলে এভাবে করতে পারবা। এখন তুমি দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে z এর মান 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i। তাহলে দেখো উদ্দীপকে দেওয়া আছে এরকম 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i। এটাকে তুমি সলভ করো, এটাকে তুমি সলভ করলে আনসার পাওয়া হচ্ছে কত দেখো, মাইনাস হাফ প্লাস হাফ আই, এটা পাবা। আচ্ছা ভালো কথা। এখন আমার কথা হচ্ছে আমি যদি ডানে বামে আর্গুমেন্ট নিই, এর মানে দেখো 1 প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস 3i, ওকে, ইকুয়ালস টু মাইনাস হাফ প্লাস হাফ আই। আমি জানি এই দুটো সমান। এখন যদি আমি বাম পাশেরটার আর্গুমেন্ট বের করি, তাহলে যেহেতু দুইটার সংখ্যা সমান এর মানে এটার আর্গুমেন্ট যা এটার আর্গুমেন্টও তা, এর মানে এভাবে লেখা যাবে। এখন তোমাকে তারা বলেই দিছে আর্গুমেন্ট যদি দুইটা এভাবে থাকে এভাবে লেখা যায়, তো তোমার তো আর্গুমেন্ট দুইটা এভাবে আছে, আর্গুমেন্ট অফ এটা বাই এটা মানে আর্গুমেন্ট অফ এটা মাইনাস আর্গুমেন্ট অফ এটা, সেই জিনিসটা আমরা এখানে লিখছি দেখো, আর্গুমেন্ট অফ এটা মাইনাস আর্গুমেন্ট অফ এটা। এবার আসো এটার আর্গুমেন্ট বের করতে জানো তো, tan ইনভার্স y বাই এক্স, এখানে লিখলাম tan ইনভার্স y বাই এক্স, মানে হচ্ছে y মানে হচ্ছে হাফ, এক্স মানে হচ্ছে মাইনাস হাফ। এবার আসো এইদিকে দেখো, এই আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i এর আর্গুমেন্ট কী হবে, tan ইনভার্স y বাই এক্স, এর মানে tan ইনভার্স 2 ডিভাইড বাই 1, এখানে হবে tan ইনভার্স মাইনাস 3 ডিভাইড বাই 1, এর মানে মাইনাস 3, আর এখানে কাটাকাটি করলে হবে মাইনাস 1, এর মানে আমি কি পাচ্ছি দেখো, tan ইনভার্স 2 ইকুয়ালস টু 2 মাইনাস tan ইনভার্স মাইনাস 3 ইকুয়ালস টু tan ইনভার্স মাইনাস 1। tan ইনভার্সের ক্ষেত্রে মাইনাসটাকে বের করা যায়, তাহলে মাইনাসটাকে বের করে নিয়ে আসলে মাইনাস মাইনাসে প্লাস tan ইনভার্স এটা। এবার দেখো আমাদের প্রশ্নে দেখো প্রমাণে বলছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 সমান এটা প্রমাণ করতে, তাহলে বামে অলরেডি এটা চলে আসছে, এর মানে ডানে তোমাকে এভাবে রাখা যাবে না, ডানে তোমার এই ফরম্যাটটা আনতে হবে। সো এই ফরম্যাটটা আনতে হলে আমরা কি করব, এখানে tan ইনভার্স মাইনাস 1 আছে, তাহলে আমরা মাইনাস 1কে লিখতে পারি মাইনাস tan 5/4, হ্যাঁ আমরা মাইনাস tan 5/4 লিখতে পারি। এখন আমার তো এখান থেকে tan ইনভার্স কাটা যাবে না, আমার ওই যে ওইটা আনতে হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস tan 5/4কে লিখতে পারি tan 5 মাইনাস 5/4। কীভাবে লিখছি, কোয়াড্রেন্টের মাধ্যমে, যেটা আমরা এই কোয়াড্রেন্টের সিস্টেমগুলো ইনভার্সের কোয়াড্রেন্টের সিস্টেমগুলো আমরা 7 নম্বর অধ্যায়ে পাবো, 7 নম্বর অধ্যায়ে একেবারে ক্লিয়ার বেসিক পাবো। আপাতত জাস্ট আমরা এটা তোমরা নিজেরাই জানো, তুমি দেখো এটাকে কোয়াড্রেন্ট সিজ করে তুমি এটা পাবাই, তাহলে 5 মাইনাস এটা লিখলাম, tan ইনভার্স চলে যাবে, বাকিটা ক্যালকুলেশন করলে 3/4 অ্যান্ড দ্যাটস দ্য কারেক্ট আনসার। বুঝছে কিনা বলো। আমরা একটু কুইকলি যাচ্ছি কারণ আমার তোমাদের 9টায় আবার ক্লাস আছে, ওই কারণে আমাকে 1 ঘন্টার ভিতরেই শেষ করে দিতে হবে, মানে ওভারঅল 1 ঘন্টার ভিতরেই শেষ করে দিতে হবে। আমার হাতে 40-45 মিনিটের মতো সময় আছে।
আচ্ছা আচ্ছা, ওয়াসিল বিল্লাহ এখানে প্রশ্ন করলো, ভাই এখানে মুখ্য আর্গুমেন্টের মতো এই যে আমাদের পরম মান দিয়ে হয় নাই কেন? আচ্ছা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাকে যখন আর্গুমেন্ট বের করতে বলবে, এক্স্যাক্টলি আর্গুমেন্ট বের করতে গেলে তখন আমরা ওই রুলসটা ফলো করব। কোন রুলস? বুঝতে পারতেছো, আমরা যেভাবে আর্গুমেন্ট বের করি 4টা কোঅর্ডিনেটে 4 রকম, কিন্তু যখন তোমাকে সিম্পলি ইকুয়েশন বানাইতে বলবে, ওই ইকুয়েশন বানানোর ক্ষেত্রে তো তুমি সরাসরি আর্গুমেন্ট কি বের করতেছো? আমাকে বলো, এখানে কি তুমি সরাসরি আর্গুমেন্ট বের করতেছো? না, তুমি ইকুয়েশন বানাচ্ছ। ব্যাপারটা হচ্ছে তুমি ইকুয়েশন বানাচ্ছ, আর্গুমেন্ট বের করতেছো না। তো এই ব্যাপারটা মাথায় রাখবা। আর্গুমেন্ট বের করতে বললে তখন আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব, নাকি সাধারণ আর্গুমেন্ট বের করব, নাকি আমি ক্লকওয়াইজ ঘুরবো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, অনেক কথা চিন্তা করতে হয়। বাট যখনই তোমাকে জাস্ট এখান থেকে সিম্পল একটি ইকুয়েশন বানাতে বলছে, আমাকে আর কোনো কিছুই চিন্তা করা লাগবে না, আমি জাস্ট এখান থেকে সরাসরি করে দিতে পারবো। ওকে, যাক, একটা জিনিস ভালো লাগতেছে হচ্ছে আমরা অনেকগুলো ভালো ভালো কোয়েশ্চেন পাচ্ছি তোমাদের প্রবলেমগুলো থেকে। এটা গত ক্লাসে বলা হয়েছিল, আর তারপর হচ্ছে এটাও গত ক্লাসে বলা হয়েছিল, এটাও বলা হয়েছিল। হ্যাঁ, এবার হচ্ছে এই প্রবলেমটার জন্য আমি আগে বোর্ডে দেখাই। এই প্রবলেমটা নিয়ে অনেকে একটু ঝামেলায় পড়ে। সো তোমাদেরকে আগে আমি বোর্ডে দেখাই, এই প্রবলেমটা নিয়ে একটু কথা বলি। প্রবলেমটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, সো প্রবলেমটা হচ্ছে আমি জাস্ট এভাবে বলি, তোমাকে x³ প্লাস y³ এর মান বের করতে বলছে। তোমাকে কার মান বের করতে বলছে? তোমাকে x³ প্লাস y³ এর মান বের করতে বলছে, এবং এখানে x এবং y এর মানটা গিভেন দেওয়া থাকবে। এই ধরনের ম্যাথে x আর y এর মানটা কি থাকে? দেওয়া থাকে। মানে x এর মান একটা বড়সড় একটা মান দেওয়া আছে, মনে করে phi প্লাস q মাইনাস r, y এর মান দেওয়া আছে q প্লাস r মাইনাস t, তো এরকম মান দেওয়া আছে। x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। অনেকে বলতে পারো ভাই x আর y এর মান বসাই দিলে তো হয়ে যাচ্ছে। না, x আর y এর মান বসাই দিলে এটা বিশাল আকার ধারণ করবে, যেটা ক্যালকুলেশন করা খুবই টাফ। সো আমরা এটাকে ছোট করব। আমি x y জানি, কিন্তু আমাকে এটা বের করতে হবে। তাহলে আমি কি করতেছি দেখো, আমি এখানে যে কাজটা করতে পারি, এখানে আমাদের a³ প্লাস b³ এর ফর্মুলা দেখো, x³ প্লাস y³ এর ফর্মুলা আছে আমার দুইটা। একটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আবার আরেকটা ফর্মুলা আছে a³ প্লাস b³ সমান আমাদের a³ প্লাস b³ আমাদের এখান থেকে আমরা বলতে পারি, না, এটা তো ফর্মুলা একটাই আছে। আচ্ছা, এই ফর্মুলাটা, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমি বলছিলাম হোল কিউবের, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলা থেকে দেখো, তুমি চাইলে কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান বের করতে পারো। তারপর হচ্ছে তুমি চাইলে এক্স ওয়াই এর মান বের করতে পারো, এক্স স্কোয়ার বের করতে পারো, ওয়াই স্কোয়ার বের করতে পারো। কিন্তু যখনই তুমি আবার এক্স স্কোয়ার বের করতে যাবা, ওয়াই স্কোয়ার বের করতে যাবা, মানে একটু বিশাল ঝামেলা হয়ে যাবে। সো এটার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, আমরা এটাকে ছোট করার দুইটা ওয়ে আছে। তো আমি ওয়ে নাম্বার 1 দেখাই। ওয়ে 1, যেটা আমরা বেসিক ক্লাসে জেনারেল ক্লাসে করাইছি, সেটা হচ্ছে কি, 1 নাম্বার ওয়ে হচ্ছে x³ প্লাস y³ সমান আমরা জানি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এই ওয়ে অনুযায়ী আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে x প্লাস ওয়াই জাস্ট দুইটাকে যোগ করবো, ইজিলি করা যায়। এখন আমরা এখানে যে কাজটা করব, এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস আছে, এই মাইনাসের জায়গায় আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাই দিতে পারি উৎপাদক করার জন্য। এটা কিন্তু জাস্ট একটা উৎপাদক। তাহলে আমাদের হয়তো আমরা মুখে বলার সময় উৎপাদক বলি নেই, কিন্তু এগুলো এরকমভাবে যতগুলো করতেছি এগুলো হচ্ছে সব উৎপাদক। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাই দিলাম, এখানে এক্স ওয়াই আসলো, ওয়াই স্কোয়ার। প্রশ্ন হচ্ছে কেন এটা বসাইলাম? গত ক্লাসেই বলছিলাম আমি এটা বসানোর মূল কারণ হচ্ছে আমার এখানে টার্ম আছে 3টা, আমি বানাইতে চাচ্ছি 4টা টার্ম বানাইলে দুইটা কমন নিয়ে উৎপাদক করা যায়, বাট 3টা টার্মে তো উৎপাদক করা যাচ্ছে না, কারণ এখানে মিডল টার্ম ফ্যাক্টর নেওয়ার ওয়ে নাই। তাহলে আমরা কি করব, এবার দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এখান থেকে কমন নিব। প্রথম দুইটা থেকে যদি আমরা কমন নিই, যেহেতু আমি বেসিক ক্লাসে করেছি ওই জন্য দ্রুত যাচ্ছি, এক্স যদি কমন নিই প্রথম দুইটা থেকে পাবো এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস, এখান থেকে দেখো আমাদের কমন নেওয়ার জন্য যেহেতু এখানে ওমেগা স্কোয়ার নাই, আমরা 1-এর জায়গায় চাইলে ওমেগা কিউব বসাইতে পারি। সেটা তোমরা খুব ভালো করেই জানো, যে কোনো জায়গায় ওমেগা কিউব বসানো যায় 1-এর জায়গায়।
দেন তুমি এখান থেকে কমন নিতে পারবা ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে তুমি পাবা হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এবার ব্যাপারটা হবে কি জানো, তুমি এই যে তুমি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতেছ, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা এই ফরম্যাটে চলে আসছে। যেহেতু এই ফরম্যাটে চলে আসছে, এবার তোমার কাজ কি, তুমি প্রথমে এক্স আর ওয়াইয়ের মান গিভেন দেওয়া আছে, সেখান থেকে প্রথমে এক্স প্লাস ওয়াই দুইটাকে যোগ করে বের করবা, এক্স প্লাস ওমেগা ওয়াই বের করবা, কারণ এগুলো সবগুলো ওমেগা আকারে দেওয়া থাকবে। তুমি ওয়াইয়ের সাথে ওমেগা গুণ করে ওমেগা কিউবের মান 1 বসাবা, দেন হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই যোগ করলে বের হয়ে যাচ্ছে। এরপর তুমি ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার ওয়াই গুণ করবা, গুণ করে যোগ করলে ওমেগা এটা বের হয়ে যাচ্ছে। এইখান থেকে একটা ছোট্ট একটা মান পাবা ক্যালকুলেশন করে, এখান থেকে ছোট্ট একটা মান পাওয়া ক্যালকুলেশন করে, এখান থেকে ছোট্ট একটা মান পাওয়া ক্যালকুলেশন করে, সেই তিনটা গুণ করলে সরাসরি আনসার চলে আসে। এটা হচ্ছে রুলস নাম্বার 1। এই নিয়মে করা যায় এবং এই নিয়মে আমরা বেসিক ক্লাসে করাইছিলাম। আরেকটা রুলস আছে, আরেকটা রুলস কি এবার দেখো, আমি এটা আগে করাইছি, তোমরা এই সলভ ক্লাস লেখার সময় কিন্তু এটা সহ তুলবা, কারণ প্যারালালি আমি দুইটা একসাথে দেখা দিচ্ছি। এই নিয়মটা আমার যত দূর মনে পড়ে আমি তোমাদেরকে বেসিক ক্লাসে এই নিয়ম দেখাই নাই, সো এই নিয়মেও তোমরা করতে পারবা, সেটা আমি একটু দেখাই দিই। তাহলে সেই নিয়মটা কি দেখো, আচ্ছা দেখো তো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সমস্যা তো নাই। আমি জাস্ট কি করলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে একসাথে রাখলাম। একসাথে রাখলে এবার আমি সূত্র বসাবো, কি সূত্র বসাবো একটু দেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বসাবো হচ্ছে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, শেষ বসাই দিলাম, মাইনাস এক্স ওয়াই। এবার দেখো তো এখান থেকে বলা যায় এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। এবার কি হচ্ছে, এবার তোমার কথা হচ্ছে, তাহলে দেখো এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে আমি দুইটা ফর্মেটে সাজাইলাম। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। আরেকটা ফর্মেট হচ্ছে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। এর মানে বুঝতেই পারতেছ, যদি তুমি এই নিয়মে করো, তোমাকে প্রশ্নে যে এক্স ওয়াই দেওয়া আছে তাদেরকে প্রথমে যোগ করবা, ওয়াইয়ের সাথে ওমেগা গুণ করে যোগ করবা, ওয়াইয়ের সাথে ওমেগা স্কোয়ার গুণ করে যোগ করবা, ওদেরকে সিম্পলিফাই করবা, করার পর এখানে মান বসালে আনসার শেষ। আরেকটা রুলস হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই একবার বের করলে হচ্ছে, আর এক্স ওয়াইকে গুণ করলে হয়ে যাচ্ছে। এক্স ওয়াই দুইটাকে গুণ করে বসাই দিবা। এখন তুমি যেভাবেই কর, তোমার ইচ্ছা, দুইভাবেই মিলবে। এখন এক্স আর ওয়াইয়ের জায়গায় আমাদের এক্স ওয়াই না থাকে তো অন্য কিছু থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমার এখানে মনে করো এক্স এর মান দেওয়া নাই, আমার দেওয়া আছে এফ অফ এক্স এর মান, আমার দেওয়া আছে এফ অফ ওয়াই এর মান। পরীক্ষায় তোমাকে বলা হলো এই যে এফ অফ এক্স হোল কিউব প্লাস এফ অফ ওয়াই হোল কিউবের মান বের করো। এখন এবার তুমি এটাকে সাজাইলে এভাবে ঠিক সেমভাবে এখানে করা যাবে না, জাস্ট এক্সের জায়গায় এফ অফ এক্স, ওয়াইয়ের জায়গায় এফ অফ ওয়াই। এর মানে তখন এই লাইনটা দেখতে এরকম হয়ে যাবে, এরকম যে আমাদের এই লাইনটা দেখতে হয়ে যাবে এরকম, কেমন হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, তারপর হচ্ছে ইন্টু এফ অফ এক্স প্লাস ওমেগা ইন্টু এফ অফ ওয়াই প্লাস ইন্টু এফ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এফ অফ ওয়াই। এই তোমার এফ অফ এক্সের জায়গায় জাস্ট এফ অফ এক্স, ওয়াইয়ের জায়গায় এফ অফ ওয়াই। এই যে এবার তুমি এখানে দুইটাকে যোগ করবা, সেকেন্ডটাকে ওমেগা দ্বারা গুণ করে যোগ করবা, থার্ডটাকে ওমেগা স্কোয়ার, সেকেন্ডটাকে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করে যোগ করবা, শেষ। আবার এই ফরম্যাটটা দেখতে এরকম হয়ে যাবে, এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, থার্ড ব্র্যাকেট দিই, এরপর এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এফ অফ ওয়াই। এর মানে কি, তুমি জাস্ট দুইটাকে একবার যোগ করবা, যোগ করা মানটা এখানে বসাবা, যোগ করা মানটা এখানে বসাবা, যোগ করা মানটা এখানে বসাবা, সরি হোল স্কোয়ার ইন্টু 3xy, এর মানে ইন্টু 3 এফ অফ এক্স এফ অফ ওয়াই।
তাহলে যোগ করা মানটা এখানে, যোগ করা মান এখানে বসাবা, সেই যোগ করা মান এখানে বসাবা, গুণ করা মান এখানে বসাবা, শেষ। এই প্রশ্নটা যে করছে তার জন্য সে করছে, প্রশ্নটা একদিক দিয়ে ভালো হয়েছে, না হয় আমি সেকেন্ড রুলসটা আমার যদ্দূর মনে পড়ে, আমি এই রুলসটা তোমাদেরকে আগে বলি নাই। তাহলে আমার যে কোনোটাতেই করতে পারে, তুমি দুইটাই ট্রাই করতে পারো, যেটা ইজি মনে হয় সেটা করবা। এইখানেও ঠিক সেম কাজটা করা হয়েছে। এখন আমার যতদূর মনে হয় যে কোয়েশ্চেনটা করছো, তোমার মনে হয় ঝামেলাটা হয়েছে এই জায়গায়, এক্স ওয়াই দিয়ে যখন করছি তখন তোমার কাছে ইজি লাগছে, যখন এফ অফ এক্স ওয়াই দেখতে কেমন বিদগুটে লাগতেছে, কেমন, তখন যে তোমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন। সো এটা কঠিন না, এটা আমাদের সেম প্রসেস। এবার আসো তোমাকে আমি দেখাই। আমার এখানে আমি আমার শিটে যেটা দিছি, আমি শিটে সেকেন্ড প্রসেসটা দিছি, আমি চেক করছি শিটে আমি সেকেন্ড প্রসেসের সলভটা দিছি। তো যেহেতু সেকেন্ড প্রসেসের শিটে সলভটা দিছি, এবার দেখো তোমরা সলভটা মিলে কিনা। তাহলে এটার জন্য কি লাগবে, যোগফল লাগবে, সেকেন্ড প্রসেসের জন্য যোগফল লাগবে, গুণফল লাগবে। এই যে আসো যোগফল, তাহলে আমাদের প্রথম কাজ যোগফল বের করা, তারপরের কাজ গুণফল বের করা, তারপরের কাজ মান বসাই দেওয়া। এই যে দেখো তো মিলে কিনা। তোমাকে বলছে পি প্লাস কিউ প্লাস আর সমান 0, এর মানে এটার মান তুমি যে কোনো জায়গায় 0 বসাইতে পারবা। জি অফ ওমেগা হোল কিউব প্লাস জি অফ ওমেগা স্কোয়ার হোল কিউব সমান এটা প্রমাণ করতে বলছে। এখন এটা, এই যে এটা মানে হচ্ছে আমরা যে এক্স বলছিলাম, এক্স এর জায়গায় আছে জি অফ ওমেগা, আমরা যে এক্স স্কোয়ার বলছিলাম, ওয়াই বলছিলাম, ওয়াই এর জায়গায় আছে জি অফ ওমেগা স্কোয়ার, সমস্যা নেই তো। তাহলে আমরা কি করব, যে এই যে এই দুইটার একবার যোগ করব। দেখো আমি প্রথমে জি অফ ওমেগা বের করে নিই, প্রশ্নের মধ্যে আমাদের জি অফ এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় ওমেগা বসিয়ে দিলে তুমি জি অফ ওমেগা পেয়ে যাবা। তাহলে জি অফ এক্স সমান যদি এত হয়, আর পি প্লাস কিউ প্লাস আর সমান 0 দেওয়াই আছে, পি প্লাস কিউ প্লাস আর সমান কি 0 দেওয়াই আছে। আর এদিকে হচ্ছে আমাদের আর হচ্ছে আমাদের ওমেগা এর ক্ষেত্রে এই যে জি ওমেগার মান হচ্ছে এটা জি ওমেগা স্কোয়ার, মানে এক্সের জায়গায় ওমেগা স্কোয়ার বসালে এটাকে ক্যালকুলেশন করে তুমি ফাইনালি লাইন পাবা এটা। তাহলে তোমার জি ওমেগাও এখন তুমি জানো এটা জি ওমেগা স্কোয়ারের মান জানো এটা। এবার প্রথমে দুইটাকে যোগ করো, তাহলে তুমি প্রথমে দুইটাকে এ আর এক্স এর মান হচ্ছে 3, তাহলে আমাদের প্রথমে তুমি দুইটাকে যোগ করবা। তাহলে আমি দুইটাকে যোগ করলাম কিভাবে তুমি বুঝতেই পারতেছো, মানটা বসিয়ে দিলে যোগ হয়ে যাবে। এই দুইটাকে যোগ করার পর ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন করে ফাইনালি তুমি তো জানো পি প্লাস কিউ প্লাস আর এর মান 0, সেই জিনিসটা মাথায় রেখে ক্যালকুলেশন করে তুমি ফাইনালি আনসার পাইছো 3p। তাহলে যোগফলের মান 3p। আচ্ছা, এবার লাগবে কি গুণফল, এই দুইটাকে গুণ করছি, তাহলে আমার এটা ইন্টু এটা, আমার শিটে একটু মিস্টেক ছিল আজকে খেয়াল করছি, আমি এখানে যোগ দিয়ে দিয়েছিলাম, হয়তো এই জায়গায় তুমি আটকে গেছো, এখানে যোগ না এখানে গুণ হবে। তাহলে এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা, পি দিয়ে সবাইরে গুণ দাও, এটা দিয়ে সবাইরে গুণ দাও, এটা দিয়ে সবাইরে গুণ দাও, গুণ করে ক্যালকুলেশন করে ফাইনালি তুমি আনসার পাবো হচ্ছে এটা 3p স্কয়ার মাইনাস 3qr। এবার হচ্ছে তুমি আনসার বসানোর পালা। এখানে তুমি বসাবা যোগফল, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যোগফলের হোল স্কোয়ার, গুণফল, সেই জিনিসটা ওই যে ক্যালকুলেশন করে করে এই লাইনটাতে আসলো, যে লাইনটা এই যে এই লাইনটাই আমরা প্রুভ করছিলাম, এই লাইনটাতে আসলো। এই লাইনটাতে আসার পর মানগুলো বসাই দিছি, মানগুলো বসায় ফাইনালি ক্যালকুলেশন করে পাইলাম 27p/q/r। তোমার আছে 27p/q/r, ক্যালকুলেশন আনসার বের করতে হবে a⁴x/p/q/r। এই জিনিসটার মানে হচ্ছে এই 27-এর জায়গায় a⁴x বসাতে হবে। তো আমরা একটু আগেই দেখছি এর মানও 3, এক্স এর মানও 3, তাহলে আমি 27কে লিখতে পারি 3³ তাহলে 3 এর জায়গায় a বসাতে পারি, 3 এর জায়গায় x বসাতে পারি, p/q/r প্রমাণ হয়ে গেছে। যে কোয়েশ্চেন করছিলা আশা করি তুমি আনসার পেয়ে গেছো। আচ্ছা, এবার আসি এর পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই, একটু দ্রুত আগাইতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। আসো, এই প্রশ্নটা আমরা গত ক্লাসে দেখাইছি, এটাও আমরা গত ক্লাসে দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখানো হয়েছে, এটাও দেখানো হয়েছে, এটাও দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একজনে বললো এটা আমার লাইভ ক্লাসের, সে এখানে বললো এই যে ঠিক সেম প্রবলেম, এখন যেটা করাইছি ঠিক সেম প্রবলেমটা। আচ্ছা, এখানে আরেকজনের একটা প্রশ্ন ছিল, তো এই প্রশ্নটা কই গেল? আরেকজনের একটা প্রশ্ন ছিল, আচ্ছা আবিদের প্রশ্ন ছিল, ও এখানে যে আটকাই গেছে, আটকাই তুমি যেখানে গেছিলে আমি বলি তোমার প্রশ্নটা ছিল, আমি এখানে দেখতেছিলাম, এই জায়গায় সেট করছিলাম। আচ্ছা, আমি তাও বলে রাখি, তুমি যে কাজটা করছো তোমার লাস্ট লাইনে তুমি এই যে x + ω y যখন বের করতে গেছো, তুমি ফাইনালি
এ প্লাস বি প্লাস সি যেটা পাইছো তার জায়গায় শূন্য বসাবা, শূন্য বসায় যা পাও সেটাই, এরপরে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই বের করবা, যা পাও সেটাই, ওই তিনটাকে গুণ করলে আনসার পেয়ে যাবা। ওই তিনটে তুমি যেখানে আটকাই গেছো সেখানে জাস্ট এ প্লাস বি প্লাস সি এর মান বসালে হয়ে যাবে। আমি এই জায়গায় সেট করছিলাম বাট এটা নাই দেখতেছি, সামহাউ মনে হয় মিসিং। আচ্ছা এরপর হচ্ছে এটা, এই যে এখানেও সেম, এখানে বললো যে ভাইয়া এক্স কিউব প্লাস ওয়াই কিউবের পর কি ডিরেক্ট এ লাইন লিখে দিব না, একটু আগে এখনই আমি ক্যালকুলেশন করে তোমাকে দেখাইছি। আমরা কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে কীভাবে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব থেকে কীভাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস এক্স প্লাস ওমেগা ওয়াই স্কোয়ার এখানে আসছি, এই জিনিসটা দেখাইতে হবে। এটা সমান এটা সরাসরি লেখা যাবে না, তোমাকে দেখাইতে হবে কীভাবে আসছি। সো যে কোয়েশ্চেন করছো আশা করি তুমি আনসার পাইছো যে তোমাকে দেখাইতে হবে। আমি এর আগের ম্যাথ করাইছিলাম ওই কারণে আমি সরাসরি লিখে দিয়েছিলাম, বাট তোমাকে সরাসরি লেখা যাবে না, তোমাকে দেখাইতে হবে। আচ্ছা এবার আরেকজনের প্রশ্ন করছে, এখানে বলছে হচ্ছে ভাইয়া গণাঙ্কটা করে দিয়েন ভাইয়া, এটা বুঝি নাই। যেহেতু ত্রিঘাত সমীকরণ কিন্তু আমাদের বহুপদীর ম্যাথ, হ্যাঁ বহুপদীর, এখানে না। আচ্ছা এরপরে আরেকজনের প্রশ্ন করছে, এই প্রশ্নটা এটা গত ক্লাসে আনসার দেওয়া হয়েছিল না মনে হয়। আচ্ছা এটা তো সিম্পল, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এর কাল্পনিক গণমূল ওমেগা হলে দেখাও যে আমাদের এত দ্বারা নির্দিষ্ট সঞ্চারপথের সমীকরণ এত, এর মানে এটার সঞ্চারপথের সমীকরণ বের করবো, আনসার বের হবে এটা। তো আমি এটার সঞ্চারপথের সমীকরণ বের করবো মানে কি, জেড এর মান বসাই দিব। জাস্ট একটা জিনিস মনে রাখবা, জেড মানে হচ্ছে জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাইলে তুমি হয়তো এই জায়গায় ঝামেলা পড়ছো, জেড বার সমান কি করবা, এই জেড বার তুমি হয়তো এই জায়গায় ঝামেলা পড়ছো, ভাই জেড বারকে আমি কি করব, জেড বার মানে হচ্ছে জেড এর অনুবন্ধী মানে হচ্ছে আয়ের সহগ চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা এক্স মাইনাস আই ওয়াই। আরেকটা জায়গায় তুমি ঝামেলায় পড়ছো বলে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ওমেগা প্লাস 1/ওমেগা এর মান কত। আমি জানি না তুমি কোন জায়গায় ঝামেলায় পড়ছো, বাট আমি সম্ভাব্য সবগুলো বলে দিচ্ছি। তুমি হয়তো 1/ওমেগা এর মান বের করতে পারো নাই, সো ব্যাপারে না, আমি তোমাকে বলি কিভাবে বের করবা। তুমি জাস্ট লাইক এভাবে করতে পারো 1/ওমেগা, তাহলে আমি এখানে 1-এর জায়গায় বসাইতে পারি ওমেগা কিউব, আর নিচে আছে ওমেগা, তাহলে ওমেগা আর ওমেগা কিউব কাটাকাটি করলে কি থাকে, ওমেগা স্কোয়ার থাকে। তাহলে আমি পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের মান কত, -1। তাহলে দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো এই জিনিসটার মান হচ্ছে -1। তোমাকে ক্যালকুলেশন করে -1টা দেখাই দিতে হবে। এটা যে ক্যালকুলেশন করে তুমি -1 পাইছো সেটা দেখাই দিবা। অলরেডি একজনে সলভ দিছিল, যে সলভ দিছিল তার সলভটা আমি এখানে অ্যাড করে দিছি। এই যে এখানে এটার মান -1 পাবা, ওই যে ও যেভাবে করছে সেভাবেও করা যাবে, লসাগু নিয়ে তারপর মান বসানো, হোয়াটএভার যে কোনোটাই তুমি করতে পারবা। যে আমি এখান থেকে -1 পাইলাম ক্যালকুলেশন করে, তারপর বাকিটা তুমি নিজের মতো করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। এবার আসা হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যদি আসি, একজন বললো ভাইয়া উৎপাদক কেমনে করে। ভাই আমি তোমার বলি, এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান যে আমি দেখাইছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই প্লাস এক্স প্লাস ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, ভাই এটাই উৎপাদক, এটাই উৎপাদক। যেমন মনে করো এই সমীকরণটা, এটাকে তুমি করলে কি পাবা, x-2 ইন্টু x-3, এটাকেই তো আমরা উৎপাদক বলি। এখান থেকে এখানে আসা কিন্তু উৎপাদক বলি। উৎপাদক মানে হচ্ছে প্রত্যেকটা এক্সকে আলাদা আলাদা করে দেখানো, হ্যাঁ দেখাইছি তো, এটাই উৎপাদক। সো আমরা হয়তো মুখে আলাদা করে বলি না এটা উৎপাদক, বাট দিস টাইপ অফ ম্যাথস কল্ড উৎপাদক, এদেরকে উৎপাদক বলে। হ্যাঁ এদেরকে উৎপাদক বলে। উৎপাদক মানে হচ্ছে এদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করা, কয়েকটা আলাদা আলাদা ভাগে বিভক্ত করা, হ্যাঁ এক্স ওয়াই এর কয়েকটা টার্মে বিভক্ত করা, সেই জিনিসটাই। এবার আসে তোমাদেরকে আমি কয়েকটা উৎপাদক দেখাই। অলরেডি উৎপাদকগুলো তোমরা জানো, আমি এখানে দেখাই দিছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো কীভাবে করব, এখানে অলরেডি করে দেওয়া আছে, তুমি দেখবা। এখানে আমি এই যে এ বি এর আমাদের এখানে টার্ম আছে কয়টা, 3টা। উৎপাদক করতে হলে জোট টার্ম থাকতে হয় কমন নেওয়ার জন্য, তাহলে এখানে আছে 3টা, বানিয়ে যাবো কয়টা, 4টা। তো 4টা বানানোর সময় এখানে 1 আছে, 1-এর জায়গায় ওমেগা কিউব বসানো যাবে না, আমাকে বসাইতে হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসাইতে হলে আমার কি লাগবে, -1। তাহলে আমরা এখানে বসাইলাম হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে হচ্ছে এটা আর কি, জাস্ট এটাকে আমি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে হুবহু এটা এ স্কোয়ার প্লাস এখানে আমাদের এখানে -1 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। এ -1-এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসেছি, প্রথম দুইটা থেকে কমন, শেষের দুইটা থেকে কমন, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। ওইটাই হচ্ছে উৎপাদক, কয়েকটা টার্মে বিভক্ত করেন, এই যে কয়েকটা টার্মে সাজাইছি, এটাই উৎপাদক। এই যে সেম
সেম এটা এটা তো হুবহু আমরা একটু আগে এক্স যেটা করেছি, জাস্ট আমরা এক্স ওয়াই দিয়ে করেছি, এটা নর্মালি আছে। এটাও সেম, এটাও সেম, জাস্ট উৎপাদক করবা। হ্যাঁ, আর আমার আশা করি বলার দরকার নাই। হ্যাঁ, দেখে নিবা, আমি এখানে সব দিয়ে দিছি। আর তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিব ক্লাসের পর পরে দিয়ে দিব, ক্লাস শেষ করার পর। এটাও সেম, এটা একটা উৎপাদক, এটা গত ক্লাসে একটা ম্যাথও ছিল, এভাবে করতে পারবা। আচ্ছা, এবার আসি এখানে। একজনে বললো ভাইয়া প্লাস মাইনাস হয় নাই কেন? তার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি, সো আমি এখানে লিখে দিই। তার প্রশ্নটা হচ্ছে এটা, আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমার প্লাস মাইনাস 9i আসছে। সো এখান থেকে আমি এটাকে দুই ভাগে বিভক্ত করছি। একবার লিখছি হচ্ছে এক্স ইকুয়ালস টু 9i, আরেকবার লিখছি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 9i। এরপর আমি এটা দেখাচ্ছি না, একটা দেখাইলে হচ্ছে সেম কথা। এক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি এটাকে এভাবে লিখলাম, এই যে তোমার এটাকে আমরা এভাবে লিখলাম যে এক্স ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 9i। 9টাকে বের করলে 3 রুট ওভার i। এরপর আমরা জানি হচ্ছে এই আয়ের জন্য সরাসরি করা যায় না, করতে হয় কার জন্য? টোয়াইস i এর জন্য। যেহেতু 2 আনলাম, এখানে রুট 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর এখানে আমরা এনে ক্যালকুলেশন করলে আমরা আনসার পেয়ে যাই। এখানে 3/√2 আছে, এটাকে করলে আমরা আনসার পাবো হচ্ছে প্লাস মাইনাস 1। আমাদের এখানে ছিল মাইনাস, এটা মাইনাস ছিল, প্লাস মাইনাস 1 মাইনাস i পাবো। এখন তার প্রশ্ন হচ্ছে এটা, ভাইয়া আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করি না কেন? আচ্ছা, তোমাকে আমি বলি ব্যাপারটা। আমার কথা হচ্ছে এটাকে দেখে কি মনে হয় আনসার কয়টা আসবে? অবশ্যই 2টা আসবে। এবার আসো, আমরা ক্যালকুলেশন করার সময় কিন্তু একটা কী কাজ করছিলাম দেখো, আমরা একটা বর্গমূল নির্ণয় করার সময় শর্টকাট দেখাইছিলাম একটা শর্টকাট, যেমন ফর এক্সাম্পল রুট ওভার i এর শর্টকাট। এই রুট ওভার i করলে কয়টা পাবো? অবশ্যই 2টা পাবো। তখন আমরা সরাসরি প্লাস মাইনাস 1 প্লাস i করছিলাম। তো শর্টকাটগুলোর ক্ষেত্রে তো আর সমীকরণ থাকতেছে না, তখন আমরা সরাসরি প্লাস মাইনাস ওইখানে বসে দিচ্ছি। তো এই ক্ষেত্রেও ঠিক সেম, যে আমাদের এখানে প্লাস মাইনাস আমরা বসাই নাই, তবে আমরা যখন শর্টকাট করছি ওই শর্টকাটে বর্গমূলে কিন্তু আমরা প্লাস মাইনাস দিই, কারণ আনসার 2টা আসার কথা। তো আমি জানি যে আমি এখানে প্লাস মাইনাস দিব, কারণ যখন আমরা আনসার 2টা আনবো, বাট ওই কারণে আমরা এখানে দিই নাই। তুমি যদি এখানেও দাও আনসার 4টা হয়ে যাচ্ছে। সো ওই কারণে আমরা প্লাস মাইনাস দিচ্ছি শুধুমাত্র এখানে। তুমি চাইলে এখানে প্লাস মাইনাস দিলে এখানে আর প্লাস মাইনাস দিতে পারবা না, এখানে যদি প্লাস মাইনাস দাও এখানে দিতে পারবা না। বাট আমাদের বর্গমূল করার পর শর্টকাট দেওয়াটা প্লাস মাইনাস দেওয়া বেটার। তো সেক্ষেত্রে আমরা বর্গমূল করার পর শর্টকাট আমরা প্লাস মাইনাসটা দিচ্ছি, যে কোনো এক জায়গায় দিলে হবে, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল আমাদের এটা। তারপরে আরেকজনের কোয়েশ্চেন এটা, এই যে তার কোয়েশ্চেন হচ্ছে এটা, আমি এখানে লিখে দিই। তার কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন এটা, z1 ইকুয়ালস টু 8 মাইনাস 8 রুট 3i আর z2 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস রুট 3i হলে আর্গুমেন্ট অফ রুট ওভার z1 বার মাইনাস 10 z2 নির্ণয় করো। এটা নির্ণয় করতে হবে, মানে এটার আর্গুমেন্ট বের করতে হবে। দ্যাট মিনস তুমি আর্গুমেন্ট কার বের করবে? এটার। আগে এটা তুমি দেখে নাও। তাহলে আমি বের করবো হচ্ছে রুট ওভার z1 বার মাইনাস 10 z2। এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে তো রুট ওভার, এই যে এটা z1 না কিন্তু z1 বার মানে হচ্ছে z1 এর অনুবন্ধী। z1 যদি এটা হয়, অনুবন্ধী হবে 8 প্লাস 8 রুট 3i মাইনাস 10 ইন্টু z2। এই z2 এর মান কত? 1 প্লাস রুট 3i। এবার দেখো এখানে আমি ক্যালকুলেশন করতে পারি 8 প্লাস 8 রুট 3i মাইনাস 10 মাইনাস 10 রুট 3i। এবার তুমি সংখ্যা মাইনাস 10 আছে, 8 আছে, তাহলে হয়ে যাবে -2। আর বাকি দুইটা থেকে তুমি কমন নিতে পারো, কি যা কমন নিতে পারো তুমি i কমন নাও, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা হচ্ছে 8 রুট 3 মাইনাস 10 রুট 3i। তুমি আরও কমন নিয়ে আরও ইজি করতে পারবা, করো। মানে সরি, আমরা ডাইরেক্ট বলতে পারি 8টা রুট 3 10টা রুট 3, তাহলে আমরা এখানে আসবে কত? -2 রুট 3 -2 রুট 3i। শেষ। এটা পাইছো? তোমাকে বলছে কি এটা আর্গুমেন্ট নির্ণয় করার জন্য। এবার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে মানে কি? এটাকে বর্গমূল করতে হবে। এবার তুমি বর্গমূল করো, বর্গমূল করে যেটা পাবা তার আর্গুমেন্ট বের করবা, শেষ। আচ্ছা, এবার আসো, ও আরো একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা হচ্ছে এটা, যে z ইকুয়ালস টু দেওয়া আছে 7 প্লাস 24i হলে
জেড প্লাস 625 জেড বার ডিভাইডেড বাই জেড প্লাস রুট ওভার জেড প্লাস এক্স মাইনাস আই ওয়াই পরম মান ইকুয়ালস টু 3 দ্বারা নির্দেশিত সঞ্চার পদের সমীকরণ। সঞ্চার পদের সমীকরণ বের করে আমরা শিখেছি। তোমার কাজ কি? জেটের মান বসাও, জেড বার মান হচ্ছে অনুবন্ধী, জেটের অনুবন্ধী বসাও, জেটের মান বসাও, এই তারপর হচ্ছে রুট ওভার জেটের মান বসাও, রুটের ভিতরে জেটের মান বসাও। তোমাকে ক্যালকুলেশন করতে হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে এই জায়গায় হচ্ছে নিচে থাকবে 7 প্লাস 24i, উপরে থাকবে 7 মাইনাস 24i। আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক। ওকে, এবার আসো তোমার ক্যালকুলেশন কোন জায়গায় করতে হবে। এই জেডের মান বসাবা, এখানে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? নিচেটার অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করবা, আর এখানে ক্যালকুলেশন হচ্ছে বর্গমূল, এটা শর্টকাটে করা যায়। এরপর অনেকগুলো জটিল সংখ্যা পাবা, সবাইকে যোগ বিয়োগ করলে তুমি একটা সিম্পল জটিল সংখ্যা পাবা। সেই জটিল সংখ্যার তুমি মডুলাস বের করে উভয় পাশে বর্গ করলে সঞ্চারপথের সমীকরণ পেয়ে যাবা। সো একটু কষ্ট করবা, পেরে যাবা। আচ্ছা, এরপর আমরা এরপরের কোয়েশ্চেনে চলে যাই। এরপরে কোয়েশ্চেনে যদি যাই, আমি একটু দ্রুত করতেছি। আচ্ছা, প্রথম কথা, ওর প্রথম প্রশ্নটা কালকে আনসার দেওয়া হয়েছে। ওর পরের যে প্রশ্নগুলো অলরেডি বর্তমানে তুমি এগুলো পারার কথা, যা করা হয়েছে। এরপর হচ্ছে বর্গমূল নির্ণয়, প্রথমটা করানো হয়েছে, সেকেন্ডটাও করানো হয়েছে, থার্ডটা, এই থার্ডটা তুমি যে থার্ডটা দিছ বর্গমূল নির্ণয়, সেটা হচ্ছে -8i ডিভাইডেড বাই 1 - i স্কোয়ার। যেই দাও না কেন, তুমি হয়তো এরকম বড় ফর্মের দিকে ভয় পেয়ে গেছো, কিন্তু ভয়ের কোনো কিছু নেই। 8i ডিভাইডেড বাই 1 মাইনাস, আচ্ছা আই স্কোয়ারের মান কত? -1। তাহলে তুমি দেখো না, 8i ডিভাইড বাই -1 1 + 1 = 2, 4 × 2 = 8, এর মানে -4i। এর মানে তোমাকে এটা দেওয়া মানে হচ্ছে এটা দেওয়া, এটাকে বর্গমূল করতে বলছে। করা যাবে না? যাবে। আমরা বর্গমূল করবো, 2 আনবো, 2 নিয়ে এসে করবো, শেষ। এই যে তুমি হয়তো ঘাবড়াই গেছো, ঘাবড়ানোর কোনো দরকার নাই, ইজিলি চিন্তা করো। আই স্কয়ারের মান বসে দিলে কি সুন্দর, খালি তোমাকে ম্যাথ দিছে, এটা খালি একটু ঘুরেই দিছে। আচ্ছা, নেক্সট আরেকজনের প্রশ্ন করছে হচ্ছে এটা, z = x + iy হলে আর্গুমেন্ট অফ এটা সমান 5/2 হলে দেখাও যে এটা। সো আমি তার প্রবলেমটা দ্রুত দেখানো শুরু করি। সো প্রথম কথা হচ্ছে x + iy যা দেওয়া আছে সেটা দেখো, z = x + iy দেওয়া আছে, x + iy দেওয়া আছে। তার এখানে বলা আছে আর্গুমেন্ট অফ z - 2 ডিভাইডেড বাই z + 1 এটা = 5/2 হলে দেখাও যে x² + y² - x - 2 = 0। সো এটা দেখাইতে বলছে। এই যে এটা দেখাইতে বলছে। সো আসো
তার যেটা দেখাইতে বলছে এটা মনে হয় আমি তোমার সুবিধার জন্য খাতায় করে রাখছি। আচ্ছা, সেটা হচ্ছে তুমি ক্যালকুলেশন করে কি পাবা আমি সরাসরি বলে দিব। সেটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে তোমার কি করতে হবে, তোমাকে এই জিনিসটার মান বের করতে হবে, z-2 ডিভাইড বাই z+1। তাহলে তুমি যদি এটার মান বের করো তাহলে তুমি কি পাবা একটু খেয়াল করে দেখো। তুমি যে জিনিসটা পাবা z এর মান হচ্ছে x + iy - 2, আর এখানে পাবা x + iy + 1। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লেখা যায় x - 2 + iy, এটাকে সুন্দর করে লেখা যায় x + 1 + iy। এখন তোমার কি করতে হবে, এটা আর্গুমেন্ট করতে হবে। তাহলে আর্গুমেন্ট অফ এটা মানেই তো এটা, তাহলে আর্গুমেন্ট অফ x - 2 + iy ডিভাইডেড বাই x + 1 + iy। হ্যাঁ, এই জিনিসটার মান হচ্ছে 5/2, কারণ আর্গুমেন্ট অফ এটা মানে হচ্ছে আর্গুমেন্ট অফ এটা, তার মান হচ্ছে 5/2। এবার আমরা একটু আগেই শিখছিলাম আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2 ইকুয়ালস টু হচ্ছে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তাহলে তুমি এখানে করো না, তাহলে এটা বাই এটা মান হচ্ছে আর্গুমেন্ট অফ প্রথমটা মাইনাস আর্গুমেন্ট অফ দ্বিতীয়টা। এবার দেখো না, এটা আর্গুমেন্ট বের করো। আর্গুমেন্ট কেন বের করে জানো তো, y/x দিয়ে। তাহলে তুমি এখানে পাবা tan ইনভার্স y ডিভাইড বাই x - 2 মাইনাস এখানে পাবা tan ইনভার্স y ডিভাইড বাই x + 1 ইকুয়ালস হচ্ছে 5/2। এবার হচ্ছে একটা ফর্মুলা লাগবে, যে ফর্মুলা তোমরা যদি আমার ক্যালকুলাসের ক্লাস করে থাকো অন্তরীকরণের, সেখানে আমি শিখিয়েছিলাম। আর এমনিতেই তোমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে ইনভার্স ত্রিকোণমিতি, 7 নম্বর অধ্যায়, ওই অধ্যায়ে তুমি এগুলো পাবা। সো তোমার জন্য জাস্ট এই দুইটা tan ইনভার্সকে একসাথে কিভাবে করবা, কারণ তুমি দুইটা tan ইনভার্স কমন নিতে পারবা না, কিন্তু একসাথে করতে হবে। একসাথে করার সূত্রটা কি আমি একটু ডানে লিখে দিই। সূত্রটা হচ্ছে এরকম, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এখানে মাইনাস না প্লাস আছে, দুইটারই সূত্র আছে মাইনাস। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান ফর্মুলা মুখস্থ করবা tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy। তাহলে তুমি যদি এই সূত্র ইউজ করো, এটাকে x ধরলে এটাকে y ধরলে tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy ক্যালকুলেশন করার পর, মানে তুমি যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করার পর তুমি যেটা পাবা সেটা হচ্ছে এরকম, tan ইনভার্স 1 প্লাস y স্কোয়ার ডিভাইড বাই x মাইনাস 2 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 5/2, এরকম পাবা তুমি, এরকম পাবা। তাহলে এখান থেকে তুমি এই দুইটাকে একসাথে করে এটা পাইলে ইকুয়ালস টু 5/2। এবার তুমি tan ইনভার্সটাকে ডানে নিয়ে যাও, ডানে নিয়ে গেলে 1 প্লাস y স্কোয়ার ডিভাইড বাই x মাইনাস 2 ইন্টু x প্লাস 1। একটু খেয়াল করে দেখো তো, tan ইনভার্সটা ডানে গেলে tan 5/2 এর মান কত, 1/0। তাহলে আমাদের এটার মান কত, 1/0। এবার তুমি এখানে কি করবা, তোমার এই যে তোমার tan 90 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/0। এবার তুমি এখানে যে কাজটা করবা, এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করলে তোমার ইকুয়েশনটা পেয়ে যাবা। 1/0 হলে তুমি লসাগু নাও, বজ্রগুণ করো, ক্যালকুলেশন করলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। তাহলে আশা করি যে প্রশ্নটা করছিলা সেই তোমার আনসার পেয়ে গেছো। আচ্ছা, এবার আসো, এই তোমরা কিন্তু আমি যেগুলো হাতে যেগুলো করাচ্ছি ওগুলো তো স্লাইডে থাকবে না, ওগুলো একটু স্ক্রিনশট তুলে রাখবা। আচ্ছা, তার প্রশ্নটা আর প্রশ্ন ছিল কি না? হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, এটা তো বারবার বলছি, হ্যাঁ, এটা নিজে করে নিতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে আরেকজন একটা প্রশ্ন করছে, এটা জোস লেভেলে একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা আমাদের খুব বেশি কাজে লাগবে, এটা হচ্ছে স্থিতিবিদ্যায় আমার কাজে লাগবে এই কনসেপ্টটা। সেই কনসেপ্টটা কি আমি তোমাকে বলি, তোমার যদি এরকম থাকে, আমি জাস্ট এটা বলি x/y ইকুয়ালস টু, এই প্রমাণটা তোমরা লিখেও রাখতে পারো, a/b হয়, অথবা আমরা লিখি x/a ইকুয়ালস টু y/b, মানে একটা অনুপাত, এই অনুপাত আর এই অনুপাত পরস্পর কেমন, সমান। যদি সমান হয় গাণিতিকভাবে প্রমাণ করা যায় উপরের দুইটাকে যোগ করা, নিচের দুইটাকে যোগ করা, অর্থাৎ এই দুইটার যোগফল এর অনুপাতটাও এক্স্যাক্টলি এদের সমান হবে। আবার উপরের দুইটার বিয়োগফলও এই দুইটার সমান হবে। ব্যাপারটা কেমন, বিশ্বাস হয় না? তুমি দেখো, তোমার মনে করো আমি দিলাম হচ্ছে 1/2 ইকুয়ালস টু, আমি দিলাম হচ্ছে মনে করো 4/8। তাহলে এবার তুমি উপরের দুইটা যোগ করো, তো উপরের দুইটা যোগ করো, উপরের দুইটা যোগ করলে পাবা 4 × 1 = 5,
নিচে 2 যোগ করো, 8 2 10, কাটাকাটি করো তো, 5 2 10, তাহলে 1/2 পাচ্ছ। তুমি বিয়োগ করো তো, উপরে 2 বিয়োগ করলে 1 থেকে 4 গেলে -3, 2 থেকে 8 গেলে -6, 3 2 6, মাইনাস মাইনাস চলে গেছে 1/2। এটাই স্থিতিবিদ্যা আমাদের করা লাগে অনেক বেশি। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ভাই এটার কি কোনো প্রমাণ আছে? আমি স্থিতিবিদ্যার প্রমাণ দিই নাই, এমনি মুখে বলে দিয়েছিলাম, তাও মনে হচ্ছে প্রমাণ দেওয়াটা তোমাদের জন্য ভালো। আচ্ছা দেখো, প্রমাণটা ইজি ওই জন্য দিয়ে দিচ্ছি। দেখো প্রমাণটা আমি কীভাবে দিচ্ছি, দেখো কীভাবে এটা আসে। আচ্ছা আমার মনে করো x/a = y/b আছে। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, x/y = a/b লিখতে পারি না? খালি এটাকে এখানে আনছি, এটাকে এখানে পাঠিয়েছি। এবার উভয় পাশে যোজন, উভয় পাশে বিয়োজন করলে কোনো সমস্যা হয় না। আমি উভয় পাশে যোজন করলাম, উভয় পাশে যোজন করলে এখানে থাকবে x + y/y, এখানে থাকবে a + b/b। উভয় পাশে কী করছি? যোজন, জাস্ট যোজন করছি। এবার তুমি দেখো তো, তুমি এই যে এখান থেকে এবার করো, এটাকে নিচে নিয়ে আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x + y/a + b = y/b। এর মানে y/b এর মানটা কার সমান? এটার সমান, এই যে এটার সমান। আর এটার মান যদি y/b এর মান যদি এটার সমান হয়, x/a এর মানও এটার সমান। সিমিলারলি তুমি বিয়োজন করে এটাও প্রমাণ করতে পারবা। আচ্ছা এবার আমি দেখি এখান থেকে আমার তারা যে কোয়েশ্চেনটা আমাকে দিছে সে কোয়েশ্চেনটা সঠিক কিনা। তাহলে আমি কোয়েশ্চেনটা সঠিক কিনা কোয়েশ্চেনটা যাচাই করি। কোয়েশ্চেনটা যাচাই করতে গেলে কি হয় দেখো, তাদের এখানে দেওয়া আছে x/y = a/c = b/d। তাহলে আমরা চাইলে লিখতে পারি x/y = এই দুইটাকে আমি লিখতে পারি এই যে a + b/c + d। তাদের প্রমাণে দেওয়া, তাদের প্রশ্নেই দেওয়া আছে x অনুপাত y মানে x/y, আর এখানে a + ib/c + id। অনেকে বলতে পারবা ভাই তাহলে তো তারা ভুল। না, তারা ভুল না। তারা ভুল না কেন? এটাও সঠিক আবার তাদেরটাও সঠিক। কিভাবে? আচ্ছা তুমি যদি এখানে উপরে নিচে i দ্বারা গুণ করো, সমস্যা তো নাই। তাহলে এবার তুমি লিখতে পারো না, x/y = a + ib/c + id লেখা যায় না? লেখা যায়। ওকে, ভালো কথা ভাই, এটা আমরা জানি, এটা ঠিক। কিন্তু এখান থেকে কিভাবে আমি এখানে আসবো সেটাই তো মেন থিম, তাই না? আসো সেটাই দেখাই দিই। এই ম্যাটটা আমি জীবনে, আমি প্রশ্নটা কে দিয়েছে আমি জানি না, এটা আমার আগে কখনো আমার চোখে পড়ে নাই, আমি নিজে আজকে জীবনে প্রথম করছি। আচ্ছা আসো তাহলে দেখো, তাহলে এখানে গিভেন ডেটা দেখো। গিভেন ডেটা হচ্ছে x/y হচ্ছে a + ib/c + id। সো আমরা দেখো, আমাকে x/y সমান আমাকে কি প্রমাণ করতে হবে? a/c-ও প্রমাণ করতে হবে, b/d-ও প্রমাণ করতে হবে। তো আমি আগে a/c এর কথা চিন্তা করি। a/c এর কথা যদি তুমি চিন্তা করো, আচ্ছা আমাকে বলো তো a কোত্থেকে পাবা? এই টার্মটা থেকে পাবা, এই টার্মটা। তাহলে সেই টার্মটাকে আমি লিখি তো a + ib = x/y × c + id লেখা যায়। আচ্ছা আমার কাছে a + ib আছে। যদি আমার কাছে a + ib এর মান আমি জানি, a - ib এর মান যদি আমি জানতাম, তাহলে দুইটাকে যোগ করলেই তো কাটাকাটি করে আমার a এর মান পেয়ে যেতাম, তাই না? এক্স্যাক্টলি। তুমি জানো বামে যদি অনুবন্ধী করি ডানেও অনুবন্ধী করতে হয়, এটা আমরা গতকালকে শিখেছি। তাহলে আমি এটা যদি সঠিক হয় এটাও সঠিক। তাহলে এই যে এটাকে মনে করো ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার দুইটাকে যোগ করো, 1 + 2 যোগ করলে এটা কাটাকাটি যাবে, এখানে পাওয়ার টুয়াইস a = এখানে x/y কমন যাবে, এই দুটো যোগ করলে id কাটাকাটি যাবে, এখানে পাবা হচ্ছে × 2c, 2 কাটাকাটি যাবে। তাহলে a/c = x/y। তাহলে একটা প্রমাণ হয়ে গেছে তো, x/y = a/c। তাহলে x/y = a/c চলে আসছে। আরেকটা কিভাবে পাবো? বিয়োগ করে। বিয়োগটা তোমার হোমওয়ার্ক। যোগ করে আমি এটা পাইছি, যদি আমি বিয়োগ করি, বিয়োগটাও করে দেখাইতে হবে। বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে x/y = b/d। এরপর তুমি লিখে দিতে পারবা অতএব x/y = a/c = b/d। আশা করি আনসার পাইছো যে প্রশ্ন করছিলা। একজনের প্রশ্ন করছে, স্যার সঞ্চারপথের সাথে জটিল সংখ্যার আমাদের ইয়াটা কোথায়, মিলটা কোথায়? দেখো মেন কথা হচ্ছে সঞ্চারপথ মানে কি, কোনো একটা বিন্দু যদি সে মুভমেন্ট করে,
সঞ্চারপদ কোথায় আমরা পাইছিলাম? স্থানাঙ্ক জ্যামিতিতে সরল লেখায় কোন একটা বিন্দু ছিল x, y। ভাই জটিল সংখ্যায় এরকম একটা বিন্দু আছে x, y। হয়তো এটাকে তুমি লেখো হচ্ছে x প্লাস আই ওয়াই আকারে, লেখো তুমি x প্লাস আই ওয়াই আকারে, কিন্তু এই বিন্দুটা হচ্ছে x, y। তাহলে জটিল সংখ্যাও কিন্তু এরকম, এখানে যেরকম x, y এর মান চেঞ্জ হতে পারে, এখানে তো পারে। তাহলে এটা যদি আমরা একটা সঞ্চারপদ বানাইতে পারি, এটাও তো পারে, অবশ্যই পারে। পার্থক্য একটাই, আমাদের জেনারেলি হচ্ছে আমরা শুধুমাত্র স্থানাঙ্ক জ্যামিতি x, y চিন্তা করি, এখানে আমরা বাস্তব অবাস্তব চিন্তা করি। সিমিলার ওয়েতে আমরা সঞ্চারপদ বানাইতে পারি। অনেকে মনে করি জটিল সংখ্যা কোথাও কাজে লাগে না, একবার ইঞ্জিনিয়ার হয়ে দেখো, বুঝবো জটিল সংখ্যা কত জায়গায় কাজে লাগে। আচ্ছা, এবার আসো, আরেকজনের প্রশ্ন করছে, আচ্ছা z = 2 - 3i হলে im z স্কয়ার। এই দেখো আমি তোমাকে বলি, im মানে হচ্ছে ইমাজিনারি। আমরা জানি কোন একটা জটিল সংখ্যা a প্লাস ib হলে এটা হচ্ছে রিয়েল, এটাকে আমরা লিখে মনে করো z = এত, তাহলে আমরা লিখতে পারি আর ই জেড হচ্ছে a, মানে হচ্ছে z এর রিয়েল পার্ট, বাস্তব অংশ। আর আই এম জেড মানে হচ্ছে জেটের ইমাজিনারি পার্ট, মানে হচ্ছে অবাস্তব অংশ। অবাস্তব অংশ কত? বি, আইবি না কিন্তু, অবাস্তব অংশটা বি, আমরা ক্লাসে বলছিলাম। এখানেও সেম, তুমি জেড স্কোয়ার বের করবা, সিম্পল জেড স্কোয়ার বের করা, জেড দেওয়া আছে, এটাকে বর্গ করে জেড স্কোয়ার বের করা যায় a + b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে। জেড স্কোয়ার বের করার পর তুমি একটা জটিল সংখ্যা পাবা, সেই জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট মানে আই এর সহগটা কত, সেটাই হচ্ছে আনসার। এরপর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল তার এটা 2 + √3i, এই যে 2 + √3i = e⁻− i θ হলে তোমাকে বলছে ডিজে মানে দেখাও যে tan θ = √3/2। আমি তোমাকে এক লাইন বাড়াইয়া দেখাতে চাই, প্রমাণ যদি এটা না বলে এটা বলতো θ = tan ইনভার্স √3/2, এর মানে আমি কি একটা কথা বলতে পারি না? এই থিটার মান বের করতে পারা মানে হচ্ছে এটা বের করতে পারা, সিম্পল। আর থিটা মানে কি? এই যে কোনো একটা জটিল সংখ্যার পাশে যদি এরকম লেখা থাকে, সামনে যেটা থাকে সেটা হচ্ছে মডুলাস, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে আর্গুমেন্ট। থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। এর মানে তোমাকে এই জটিল সংখ্যার এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে হবে। করো না, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট মানেই তো tan θ, তাহলে সরি আর্গুমেন্ট মানেই তো থিটা, তাহলে আমরা এখানে বলতে পারি এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট θ = হচ্ছে tan ইনভার্স y/x, মানে হচ্ছে √3/2। তাহলে যদি এটাই হয়, তাহলে টেনটাকে এই পাশে আনো, tan θ = √3/2, প্রমাণ হয়ে গেছে, শেষ। হয়তো তুমি ওইভাবে চিন্তা করো নাই, চিন্তা করলে এটা খুবই ইজি ছিল, ডোন্ট ওয়ারি। এবার আসো আরেকটা, এর পরের প্রশ্নটা, এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলি, তোমার এখানে আছে 1 + i⁴n, আর এখানে আছে 1 - i⁴n-2। প্রথম আমার কথা হচ্ছে, দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি না, 1 + i⁴n আছে, আর এটাকে আমি এভাবে লিখতে পারি না 1 - i⁴n ইন্টু 1 - i⁻²। লিখতে পারি কি না? অবশ্যই পারি, কেন পারবো না? এবার হচ্ছে আমাদের এটা আর এটার পাওয়ার সেম না, যেহেতু পাওয়ার সেম এটাকে এভাবে লেখা যায় 1 + i/1 - i⁴n, আর এইদিকে তো 1 - i⁻² আছে, এটাকে উপরে তুলে দিলে 1 - i হোল স্কয়ার। এবার তুমি এখানে ক্যালকুলেশন করো, নিচেরটা অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করো, এটাকে ক্যালকুলেশন করো, করে আনসার পেয়ে যাবা। সো আমি তোমাকে দেখাই দিই আনসারটা, আমি এখানে তোমাকে সেট করে রাখছি, তুমি জাস্ট এখানে দেখলেই বুঝবা আনসারটা কত। এই যে আমরা সেই কাজটাই করলাম, এই দুটোকে একসাথে করলাম, এখানে a + b হোল স্কয়ার ফর্মুলা করলাম, এখানে নিচেরটা অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করো, ক্যালকুলেশন করতে পারবো, ফাইনালি তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। এবার হচ্ছে আরেকজন একটা প্রশ্ন করলো, এই প্রশ্নটা কি আমি একটু লিখি, হয়রান হয়ে গেছি, একটু টাইম দাও। ফি = হচ্ছে m + in, কিউ = হচ্ছে x + iy। তার প্রশ্ন হচ্ছে √3 ফি = কিউ হলে দেখাও যে x² - y² হচ্ছে 1/4 ইন্টু m/x + n/y। সরি, আমি এটা বইতে খুঁজে পাই নাই, যেহেতু বইতে খুঁজে পাই না আমি ছবি তুলে রাখতে পারি না, আসলে যেহেতু বইতে খুঁজে পাই না এখানে ছবি এড করতে পারি না, তাই আমাকে হাতে করাই দিতে হবে। আচ্ছা, তাহলে এই ধরনের কোনো মেথড আমি বইতে পাই না, ইজি, ম্যাথটা ইজি। তুমি দেখো ফি এর মান দেওয়া আছে, এটা কিউ এর মান দেওয়া আছে, এটা তো তোমাকে বলছে θ√/φ = কিউ, এর মানেই হচ্ছে ফি = কিউ কিউব, তাহলে ফি এর মান বসাও কত,
এম প্লাস আই এন, কিউ এর মান বসাও এক্স প্লাস আই ওয়াই, এখান থেকে বলা যায় এম প্লাস আই এন ইকুয়ালস টু আমরা বলতে পারি তাহলে আমাদের সরি এটা হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি এ কিউব প্লাস 3 বি প্লাস 3a বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে আই কিউব ওয়াই কিউব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম প্লাস আই এন ইকুয়ালস টু এক্স কিউব প্লাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই, আই স্কোয়ারের মান হচ্ছে -1 তাহলে -3x ওয়াই স্কোয়ার আর আই কিউবের মান হচ্ছে -i ইন্টু ওয়াই কিউব। তুমি বাস্তব অংশগুলোকে একসাথে রাখো এক্স কিউব আর এটাও বাস্তব -3x ওয়াই স্কোয়ার, অবাস্তবগুলো থেকে আই কমন নাও, আই কমন নিলে আমরা বলতে পারি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি এম প্লাস আই এন। আগে বলো একটুক বুঝছি কিনা, একটুক বুঝলে তার আগে আমরা বলে রাখি এখানে এম এর মান হচ্ছে এক্স কিউব -3x ওয়াই স্কোয়ার আর এন এর মান হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আগে বলো একটুক বুঝছো কিনা, একটুক বুঝছো কিনা, এম এর মান এন এর মান বুঝছো কিনা, এম এর মান এন এর মান বুঝছো কিনা আগে বলো, কমেন্টে বলো আগে এম এর মান এন এর মান পর্যন্ত বুঝছো কিনা। এম এর মান এন এর মান পর্যন্ত বুঝছো কিনা। ওকে, যদি বুঝো তাহলে আমি উপরেরটা মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলি মানে হচ্ছে আমি এটা মুছবো না, কারণ এটা এতটুকু হচ্ছে কোয়েশ্চেন, প্রমাণটা তোমার মিলে কিনে দেখাইতে হবে। তো আচ্ছা, এম এর মান আর এন এর মান যদি তুমি বুঝে থাকো, আমি এম এর মানটা এখানে বসাই। এম এর মানটা হচ্ছে কত, এম এর মানটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার আর এন এর মানটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমার কি লাগবে, প্রমাণের দিকে তাকাই দেখো, তোমার লাগবে এম বাই এক্স এন বাই ওয়াই, এম বাই এক্স লাগবে এন বাই ওয়াই লাগবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার বানাইতে হলে কী করতে হবে, এক্স কমন নিতে হবে। তাহলে এম ইন্টু এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তোমার এখানে কি লাগবে, তোমার এখানে সেম, তুমি ওয়াই স্কোয়ারের জন্য ওয়াই কমন নাও, এন ইন্টু ওয়াই কমন নিলে হয় হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম কথা তুমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে গেছো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন তোমার লাগবে এম বাই এক্স এন বাই ওয়াই, এই দেখো তো এক্সটাকে নিচে আনলে এম বাই এক্স হয় কিনা, তাহলে এম বাই এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার আর এন বাই ওয়াই সমান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে বলি দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2, দেন এদিকে তাকাই দেখো হোয়াট টু ডু, কী করতে হবে, তুমি তাকাই দেখো তো এম বাই এক্স আর এন বাই ওয়াইকে কী করতে হবে, যোগ করতে হবে। সো ইউনিট টু সামারাইজ বোথ ওয়ান। সো আমরা দুইটাকে যোগ করব, যোগ করলে কি হবে, এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ইকুয়ালস টু যোগ করো এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্ষেত্রে কী পাবো, যে আমাদের এখানে হচ্ছে কি এই যে এক্স স্কোয়ার আর 3x স্কোয়ার মিলে হচ্ছে 4x স্কোয়ার আর এটা মিলে হচ্ছে 4 মাইনাস 4y স্কোয়ার, এখান থেকে 4 কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, তাহলে আমাদের এখান থেকে বলা যায় এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই সমান যদি এটা হয়, এই 4টাকে নিচে আনো, 4টাকে নিচে আনলে 1/4 ইন্টু এম বাই এক্স প্লাস এন বাই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডানেরটা বামে, বামেরটা ডানে নাও, প্রমাণের দিকে একটু করে দেখে নাও, তাহলে আনসার পেয়ে যাবা। ওকে, দেখো আমি কিন্তু সলভ ক্লাসগুলো নিচ্ছি একটাই কারণ, যাতে তোমাদের প্রবলেমগুলো না থাকে, কারণ সলভ ক্লাসের বেনিফিট তোমরা কেউ দিবে না, সলভ ক্লাসের বেনিফিট সহজে কেউ দিবে না, কারণ সলভ ক্লাস নেওয়াটা খুবই টাফ কাজ। তুমি খেয়াল করে দেখে দুইটা সলভ ক্লাসে কী পরিমাণ ম্যাথ করাইতে হচ্ছে, এবং ইভেন প্রত্যেকটা সলভ ক্লাসে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন সাজাইতে আমার স্লাইডগুলো বানাইতে অনেক টাইম লাগছে। এই যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর কোনো বড়সড় কোয়েশ্চেন নাই কারো, আর ছোটোখাটো 2টা কোয়েশ্চেন আছে, আমি বলে দিই, আমি একটু দ্রুত, বেশিক্ষণ লাগবে না, মনে হয় সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট। এই যে এখানে প্রথমে যেটা এই ম্যাথটা করে দেওয়া হয়েছে, আর সেকেন্ড ম্যাথ যে থার্ড ম্যাথটা আগে বলি। থার্ড ম্যাথটা হচ্ছে দেখো এখানে আছে 3 প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4i। তো তোমাকে বলা হলো এই দুইটা পরস্পর অনুবন্ধী, দুইটা জটিল সংখ্যা পরস্পর অনুবন্ধী মানে কি, একটা যদি a প্লাস আইবি হয় আর একটা হচ্ছে a মাইনাস আইবি, তাহলে আমি একটা কথা বলতে পারি, দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী মানে হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস, তাদের বাস্তব সমান, অবাস্তব সমান।
তাহলে তুমি এটাকে এভাবে সাজাও। তাহলে তুমি দেখো এটার বাস্তব অংশ হচ্ছে 3, এটার বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3। এবার আসো অবাস্তব অংশ। এটার অবাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এটার অবাস্তব অংশ হচ্ছে 4। এই দুইটা সমান, তবে এটা সঠিক নয়। কেন সঠিক নয়? চিহ্নটা কিন্তু পরস্পর বিপরীত। তাহলে তুমি বিপরীত চিহ্ন কীভাবে বানাবা? তুমি একটা কাজ করো, এই প্লাসটাকে তুলে দিয়ে মাইনাস ইন্টু মাইনাস আই এভাবে করো, মাইনাস ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু আই। এর মানে কি? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সমান হচ্ছে 4, এর মানে এক্স স্কোয়ার ওয়াই সমান হচ্ছে -4। এই দুইটা ইকুয়েশনকে তুমি সলভ করলে আনসার পেয়ে যাবা, শেষ। এবার আসো আরেকটা কোয়েশ্চেন করছে, এটা এই কোয়েশ্চেনটা খুবই ইজি, আমি সলভ এখানে দিয়ে দিছি, তুমি একটু দেখে নিও। জাস্ট এই যে এক্স সমান এটা দেওয়া আছে, তো দেওয়া আছে, এটা বজ্র গুণন করছি, বর্গ করছি, ক্যালকুলেশন করছি, এটা ক্লাসে করাইছি, আমাদের ক্লাসে করানো ম্যাথ এটা, হ্যাঁ একটু দেখে নিও। তারপর হচ্ছে এই যে লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি, ও মনে হয় এরকম কয়েকটা চিত্র দিছে, সে মনে হয় এগুলো বুঝে নেই, সে কিছু লেখে নেই, জাস্ট ছবিগুলো দিছে। তো আমি দেখি তার লাইনগুলো পড়ি আমি। প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীত একটি জটিল সংখ্যা। এখন হয়তো তার প্রশ্ন এটা হইতে পারে, ভাইয়া হোয়াট ইজ গৌণিক বিপরীত? গৌণিক বিপরীতকটা কি? তো গৌণিক বিপরীতক মানে হচ্ছে এক কথা হচ্ছে, আমরা যারা বাস্তব সংখ্যা করছো তারা জানো, একটা হচ্ছে গুণের বিপরীতক। গুণের বিপরীতক এটাকে ইংলিশে বলা হয় ইনভার্স। এবার একটু পড়ে দেখো তো, প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার ইনভার্স একটি জটিল সংখ্যা। এর মানে জেড যদি একটা জটিল সংখ্যা হয়, তার ইনভার্স জেড ইনভার্স ওয়ানও একটা কী সংখ্যা হবে? জটিল সংখ্যা হবে। আচ্ছা আমি একটু স্লাইডগুলোকে একটু সাদা করে নিই, এটা মনে হয় দেখতে বিদঘুরে দেখা যাচ্ছে। ও না, সাদাগুলো দূর, কোনো ফরম্যাটে ভালো লাগতেছে না, দূর, যেভাবে সেভাবে থাকুক। শেষ আমাদের ওর কয়েকটা ওই লাস্ট ও কোয়েশ্চেন করছিল, তাহলে এটা তো আশা করি বুঝছি। তাহলে আমরা কি করলাম, একটা জটিল সংখ্যা জেড নিলাম যেটা অশূন্য, দেন আমি 1/z বের করলাম। 1/z করার পর দেখলাম যে সেটা একটা জটিল সংখ্যা। এবার আসি, জটিল সংখ্যা এবং n যে কোনো পূর্ণ সংখ্যা হলে z⁴n একটি জটিল সংখ্যা, মানে জাস্ট সিম্পল। একটা জটিল সংখ্যা যদি z হয়, তার উপর পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয়, এর মানে এক কথা হচ্ছে এরকম, জেড যদি একটা জটিল সংখ্যা হয়, জেড স্কোয়ার জটিল সংখ্যা, জেড কিউব জটিল সংখ্যা, z⁴ জটিল সংখ্যা, z⁵ জটিল সংখ্যা, z⁻m জটিল সংখ্যা। কারণ আমি তো পূর্ণ, তাই না? আমি অপূর্ণ নয়, আমি পূর্ণ। ওকে, নেক্সট। তার আরেকটা প্রশ্ন হচ্ছে, মেবি এটা একটা শর্টকাট সৃজনশীলে অ্যাপ্লাই করা যাবে না, এমসিকিউতে অ্যাপ্লাই করা যাবে, শর্টকাট মুখস্থ করতে হবে। আমরা যখন ক্লাস নিব, ফর্মুলা ক্লাস নিব, শর্টকাট আমি বলে দিব, সো আমি স্কিপ করে যাচ্ছি। তার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এটা, এই কোয়েশ্চেন আমি ক্লাসে করাইছি, তাও সে যেহেতু বলছে, আমি যদ্দূর মনে করি আমার অভিজ্ঞতা যা বলে, সে নিশ্চয়ই একটা জায়গায় বুঝে নেই, সেই জায়গাটায় আমি ক্লিয়ার করে দিই। সে একটা জায়গায় বুঝে নাই, সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। সে যে জায়গায় বুঝে নাই বলে মনে হয়েছে আমার কাছে, আমি প্রশ্নটা আগে লিখি, √3 প্লাস সরি দূর কী লিখতেছি, -3 এভাবে ইনফিনিটি পর্যন্ত তোমাকে বলছে এটার মান নির্ণয় করার জন্য। আচ্ছা, এটার মান নির্ণয় করার জন্য, সো এটার মান নির্ণয় যেহেতু করার জন্য বলছে, আমি ধরে নিলাম এটার মান x, এর মানে x এর মান বের করলে এটার মান বের করা হয়ে গেছে। এখন আমি উভয় পাশে বর্গ করব, বর্গ করলে x² সমান কি পাচ্ছি, -3 প্লাস √3 প্লাস √3 ব্লা 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 ব্লা। এখন কথা হচ্ছে, এই টার্মটাকে আমরা আবার x বলতে পারি। কেন x বলতে পারি? কারণ দেখো, এটা হুবহু এটার সাথে মিল। তুমি বলতে পারবে একটা কমে গেছে, এখানে কয়টা আছে? অসীম সংখ্যক। সাগরের বালতি থেকে 1 বালতি পানি নিলে সাগরের পানি সমপরিমাণ থাকে, কারণ সাগরে প্রচুর পানি আছে। বুঝছো? তোমার থেকে 1 বালতি তেল নিলে তোমার তেল যেমন আছে তেমনই আছে, কারণ তোমার প্রচুর তেল আছে। জাস্ট লাইক দ্যাট। তাহলে এরকম, তা আমি এখান থেকে একটা সরাই ফেললেও
সে যেমন তেমনই আছে, এটাকে এক্স বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -3 প্লাস এক্স, এক পাশে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করো, আনসার পেয়ে যাবে। অ্যান্ড আওয়ার লাস্ট কোয়েশ্চেন, এরপরে আর একটা কোয়েশ্চেন আসছিল, এটাই লাস্ট কোয়েশ্চেন। একজনে প্রশ্ন করছিল এটা, হ্যাঁ এটাই লাস্ট কোয়েশ্চেন। সে প্রশ্নটা আমার কাছে সুন্দর লাগছে। এখানে 1/0-কে tan 5/2 লেখার একটা যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। আমরা জানি 1/0 মানে হচ্ছে এটাকে sin 5/2 লিখতে পারি, cos 5/2 লিখতে পারি, sin by cos সমান tan 5/2। কিন্তু 3/0-কে কীভাবে tan 5/2 ধরে, কেন ধরে বলো তো? বিরক্ত লাগে না? আচ্ছা, সে এটা করতে গিয়ে অ্যাকচুয়ালি যে জায়গায় মানে যে জিনিসটা হয়তো ধরতে পারে নাই, সেটা হচ্ছে, এটা মনে হয় নীলাদ্রি নিলয় করছিল, ও না নীলাদ্রি প্রবাল। তো সেটা হচ্ছে -3i, এটার আর্গুমেন্ট কত? তো -3 কোথায়, আই কোথায় আছে? এই যে 1 2 3 এখানে আছে। এর মানে এটাই হচ্ছে আমার সেই জটিল সংখ্যা। তো দেখেই তো বোঝা যাচ্ছে এটার আর্গুমেন্ট হচ্ছে -5/2। ওকে, আচ্ছা ভালো কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে, তার প্রশ্ন হচ্ছে এটাই, আমি tan 1/0 tan ইনভার্স 1/0-কে 5/2 লিখবো, আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ tan 5/2 এর মান হচ্ছে আমাদের 1/0। কিন্তু tan ইনভার্স 3/0 ফাইজলামি। তার কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা সমান কিন্তু সব জায়গায় কিন্তু 5/2 লিখে ফেলে, এটার কি কোনো যৌক্তিকতা আছে? হ্যাঁ, সেই যৌক্তিকতাই তোমাকে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো, আচ্ছা তোমাকে যদি আমি বলি, যে কোয়েশ্চেনটা করছো মেবি নীলাদ্রি প্রবাল করছো, আচ্ছা তোমাকে যদি বলি আমি 0 ইকুয়ালস টু যদি লিখি 0 × 1/3 ইকুয়ালস টু যদি লিখি 0/5, কোনো সমস্যা আছে? 0/5 এর মানও 0, 0/3 এর মানও 0, ঠিক না? আচ্ছা, তাহলে আমার tan ইনভার্স বাদ দাও, আমার কথা হচ্ছে 1/0। প্রথম কথা হচ্ছে 1/0 আর 3/0 পরস্পর সমান। অনেকে বলবে ভাই তাহলে 0 0 কাটটা দেন, আমার 3 = 1। না না, ব্যাপারটা এরকম না, 0 0 কাটা যাবে না, 0 0 কাটা যাবে না। আচ্ছা, নিচে ভগ্নাংশে 0 কখনো কাটাকাটি যায় না। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কেন সমান? হ্যাঁ, হোয়াই? বিকজ এটার মানে অসীম, এটার মানে অসীম, অসীম অসীম সবসময় সমান হয়। এখন তাও কেউ স্যাটিসফাইড না। ভাই আপনি গাণিতিক ব্যাখ্যা দেন, আসেন গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি। 1/0 বিশ্বাস করো, ওকে, 1/, এই 0টাকে যদি আমি 0/3 লিখি, অবশ্যই তুমি না করবা না। আর যদি আমি এটাকে এভাবে লিখি, ভগ্নাংশ উপরে উঠলে উল্টে যায়, 3/0, আশা করি তুমি না করবা না। এটাকে যদি আমি 3/0 লিখি, এবারও আশা করি তুমি না করবা না। এবং আমি 1/0 সমান 3/0 লিখতে পারি। দ্যাটস ওয়াই 1/0, 2/0, 3/0 হোয়াট এভার আমার 5/2 লিখা যাবে। হ্যাঁ, বুঝছি না? হ্যাঁ, তোমার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু আমার জোস লাগছে, মানে খুব জোস একটা কোয়েশ্চেন। এরকম চিন্তা ভাবনা আমার সবচেয়ে ভালো লাগে, এরকম স্টুডেন্টরা যখন সুন্দর সুন্দর কোয়েশ্চেন করে, আমার নিজেও অনেক শিখা হয়। যেমন তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে গেলে আমি নিজের নতুন নতুন অনেক কিছু শিখছি। মানে কি, কিছু ম্যাথ আছে আমি নিজেও কখনো করি নাই, বাট তোমাদের জন্য তো করতেই হয়েছে, তো তখন নিজে সলভ করে দেন তোমাদের করাই দিছি। ওকে, এই আনসার পাইছো কিনা বলো? শেষ, আর কারো কোনো প্রবলেম নাই। সবাইকে ধন্যবাদ। কালকে সূত্রের ক্লাস, দ্য মাইটি ফর্মুলা ক্লাস এই পেজেই হবে, 7টা থেকে ক্লাস হবে, আর তোমাদের ফোনে SMS চলে যাবে, সমস্যা নেই। সো আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সব কিছু ক্লিয়ার তো, বুঝাইতে পারছি? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আশা করি সবার সকল প্রশ্নের উত্তর দিতে পারছি। ভাগ্য ভালো হচ্ছে তোমরা একটা কাজ করো, তোমাদের কিন্তু যে ডেট দেওয়া আছে সেই ডেটের আগেই তোমরা প্রশ্ন সাবমিট করবা। এই জটিল সংখ্যার প্রবলেম সলভ করতে যায় হয়তো একটা জায়গায় 2টা ক্লাস লাগার কারণে কালকে ক্লাসের পরেও যারা প্রবলেম সাবমিট করছে আমি সেই প্রবলেমগুলো নিছি, কিন্তু যদি আমি এক ক্লাসে শেষ করি তুমি প্রবলেম সাবমিট কেন করতা? ওই কারণে আগেভাগেই প্রবলেম সাবমিট করবা। ওকে, যাক, আশা করি এগুলো দেখে উপকার হয়েছে। তো আমি ফেড বেসে একটু পরে আমি এটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা দিয়ে দিচ্ছি, আর তোমরা সুন্দর করে নোট করে নিবা। আর
শুক্রবার যদি মানে কালকে শুক্রবার যদি তোমাদের ইয়া হয়, এই যে কি বলে, কালকে শুক্রবার যদি তোমাদের ফর্মুলা ক্লাস হয়, আর শনিবার হচ্ছে তোমাদের এক্সাম, মানে হচ্ছে শনিবারও আমাদের ফর্মুলা ক্লাস হওয়ার কথা। আমি চাচ্ছি ফর্মুলা ক্লাস একদিনে শেষ করে দিতে, আমি আসলে একটু বাড়িতে যেতে চাচ্ছি। তো এটা হচ্ছে তোমার শনিবার হচ্ছে ফর্মুলা, এই যে সরি কালকে শুক্রবারে আমি চাচ্ছি ফর্মুলা ক্লাসটা কমপ্লিট করাই দিতে, একটু টাইম লাগলেও। দেন শনিবারে পরীক্ষা নিয়ে আমি বাড়িতে চলে যাব। ওই তাহলে তোমরা শনিবারের জন্য পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাও, জটিল সংখ্যার পরীক্ষা প্রিপেয়ার হয়ে যাও। 25টা কোয়েশ্চেন, 25টা আশা করি পারবা, কোপাই দিবা না। আর যে আমাদের ফেইড বেসের কেউ যদি এক্সাম না দেয়, বাসায় তো SMS যাবে, বাসায় SMS যাবে, সবার ফোন নাম্বার আছে। ওকে, আর তোমাদের ফোনে কিন্তু সবার ফোনে, আম্মাব্বার ফোনেও কিন্তু চলে যাবে SMS যে শুক্রবার এই যে শনিবারে এক্সাম আছে, এক্সামের SMS যাবেই। এবং এক্সামের SMS লেখার সময় উপরে লিখবো এক্সাম এক্সাম এক্সাম, মিস করবেন না এক্সাম। গার্জিয়ানরা দেখুন পরীক্ষা দিচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি উপকৃত হয়েছো যে সলভগুলো দিয়ে। হ্যাঁ, আমিও চাচ্ছিলাম সেকেন্ড পেপারের রুলসটা, মানে যে নিয়মে তোমাদের সেকেন্ড পেপার কোর্সটা চালাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। যে আমি হয়তো বেসিক ক্লাসের আমার প্রেশার না থাকার কারণে এই দিকে তোমাদেরকে অনেক কিছু শিখাতে পারতেছি, এটা ভালো লাগতেছে। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।